আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। সবাইকে জয় গুরু এবং শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন মাস্টার উইদিন। আজকে আমাদের অনুধ্যান, আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান অনুধ্যান। এটা আমাদের গতকাল শনিবার ছিল, ওই দিনকেই করার কথা ছিল, কিন্তু অনিবার্য কিছু কারণবশত এটাকে স্থগিত রেখে আজকে রবিবার এখানে শিফট করেছি। আজকে আমাদের অষ্টবিংশতি পর্ব অনুধ্যানে। আর হ্যাঁ, আজকে আমাদের অষ্টবিংশতি পর্ব অনুধ্যানের। আর দেখুন, আজকের বিষয় হয়তো আপনারা দেখেছেন, আগে থেকে ফেসবুকে একটা পোস্ট গেছিল। যাই হোক, আজকে অনুষ্ঠান শুরু করছি আমরা দেওয়ালের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে অনুষ্ঠান শুরু করছি। দেখুন, ইন্টারনেটে বিভিন্ন বিখ্যাত সফল মানুষদের ইন্টারভিউ, পডকাস্ট এগুলো অ্যাভেলেবেল আছে। ওগুলো শুনে দেখবেন তাদের অনেক অসাধারণ বৈশিষ্ট্যের মধ্যে সাধারণ বৈশিষ্ট্য একটা হলো পেশাদারিত্ব, প্রফেশনালিজম। আজকের অনুধ্যানে এই কথা কেন বলছি তা বলবো, তার আগে বলে রাখি আজকে আমার সঙ্গে আছে অনুধ্যানে সৌভিক ঘোষ, একটু পরেই আমাদের সঙ্গে জয়েন করবে। যে কথা বলছিলাম, যে সমস্ত তারকাদের কথা একটু আগে বললাম, তারা নিজেদের কাজের সঙ্গে কম্প্রোমাইজ না করায় সিদ্ধ হয়েছেন। তাদের ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা চলাকালীন সময়েও তাদেরকে দেখে বা তাদের কাজকে দেখে সেই ব্যাপারটা কিন্তু বোঝা যায় না। তারা নিজেদের কাজের জায়গায় নিজেদের আধিপত্যকে কায়েম করে রেখেছে। তাদেরকে দেখে বোঝা যায় না সেই সময় তাদের ব্যক্তি জীবনে কি চলছে, ব্যক্তি জীবনে কোনো ঝড়ঝাপটা চলছে কিনা। মাস্টার উইদিন টিম এখন একই সঙ্গে একই সময় এত বিভিন্ন ধরনের কাজ করছে যে আমাদের প্ল্যানারটা দেখলে, কোনো অ্যামেচিওরের দেখলে বলবে যে কিছু ভিজি কয়েকটা লাইন আর কিছু লেখা। এক্ষেত্রে আমি অ্যামেচিওর মানে বলতে চাইছি শুধু এবং শুধুমাত্র যে কনসিয়াসলি কোনো আদর্শকে নিজের জীবনে মেনে নিয়ে চলছে না। কনসিয়াসলি মানে কেন কনসিয়াসলি কথাটা আবার বললাম, কারণ আমার মনে হয় না কোনো আদর্শ ছাড়া মানুষ চলতে পারে। কাউকে শ্রদ্ধা না করে, কাউকে ভালো না বেসে মানুষ চলতে পারে, কারুর প্রভাব ছাড়া মানুষ চলতে পারে জীবনে। তাই আমরা সাবকনসিয়াসলি কাজটা করেই থাকি, কিন্তু কনসিয়াসলি যখন আমরা
কাউকে আদর্শ বলে মেনে নিই, তখন একটা অন্যরকম এফেক্ট দেখা যায়। তাই যে কনসিয়াসলি মেনে নেয়নি কাউকে আদর্শ বলে, তাকে এক্ষেত্রে আমি অ্যামেচিওর বললাম। দেখুন, এখানে দু রকমের দৃষ্টিভঙ্গি এসে যায়। যদি আমাদের প্ল্যানারটাকে ওরকম কেউ অ্যামেচিওর দেখে, তাহলে হয়তো বলবে যে তার কাছে কোনো মানে থাকবে না ব্যাপারগুলো। হ্যাঁ, কয়েকটা হিজিবিজি লাইন আর কিছু লেখা, কিন্তু আমরা ওর মধ্যে দেখতে পাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। এবং দু রকমের দৃষ্টিভঙ্গি চলে এলো। একজনের সাধারণ জীবনযাত্রা দেখে হয়তো অন্য কেউ ভাবছে যে সে ইচ্ছাকৃত ভাবে কোনো কৃচ্ছ সাধন করছে, বা তার জীবনে খুব খারাপ সময় যাচ্ছে, সে খুব দুঃখে আছে। এদিকে প্রথম জন হয়তো মহা আনন্দে দিন যাপন করছে। মূল বিষয়ে আসি। অশান্তির কারণ হলো অ্যাটাচমেন্ট, কিন্তু ডিট্যাচমেন্টের মধ্যে যে একাকিত্ব, তার থেকেও অশান্তির সৃষ্টি হয়। তাহলে কোন দিকে যাব আমরা? আমি ব্যক্তিগতভাবে শান্তি অনুভব করি সঙ্গ করে, অর্থাৎ কারোর কোম্পানিতে বা কিছু মানুষের কোম্পানির মাধ্যমে আমি সব থেকে শান্তি অনুভব করি। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা অনেক ক্ষেত্রে বিপরীত মনোভাবাপন্ন ব্যক্তিত্বের সঙ্গেও শান্তি অনুভব করি। যে পরিবেশটাকে কোনো তৃতীয় ব্যক্তি হয়তো অশান্তির পরিবেশ বলেই ধরে নেবে। এখানে সেই দৃষ্টিভঙ্গির পার্থক্যর কথাটা আবার এসে যাচ্ছে। আর দেখুন, যারা নেশা করে, নেশার দ্রব্য যখন শরীরের মধ্যে যায়, তখন এই গোটা সিস্টেমটাকে অশান্তির মধ্যে ফেলে দেয়। কিন্তু সেই লোকটা যেন সেই সময় শান্তি থাকে, কিন্তু আবার সেই শান্তি তাকে আরো আরো অশান্তি বা অন্ধকারের দিকে ঠেলে দেয়। যাদেরকে বলা হয় ওয়ার্কাহলিক, কাজ পাগল। প্রচুর কাজ না করে থাকতে পারে না, প্রচুর কাজ না পেলে অস্থির অশান্ত হয়ে ওঠে। তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তাদের লাইফস্টাইলটাকে হয়তো দেখলে অন্য কেউ অলস প্রকৃতির মানুষ বা অতটা কাজ পাগল নয়, কাজ অল্প বিস্তর সবাই আমরা ভালোবাসি, অতটা কাজ পাগল নয়, তার ওই পরিস্থিতিটাকে দেখলে হয়তো ওরকম অশান্তির ব্যাপার বলেই ধরে নেবে। দেখুন, এই কাজ পাগল থেকে কর্মযোগী, অশান্তির মধ্যে শান্তি, এই ব্যাপারটা কি সেটাই আজকে আমরা অনুধ্যানে আলোচনা করব। আশা করি আমাদের সঙ্গে সৌভিজ্ঞ এখন যুক্ত হতে পারবে। আমরা সেটা দেখে নিই, আমরা তাকে ডেকে নিই, আশা করি ও আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে যেটা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আজকে, অশান্তির মধ্যে শান্তি, সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করব। ব্যাপারটা কিরকম, মানে ব্যাপারটা কি এরকম, যেটা মানে প্রফেশনালিজম, যে আমার ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, আমি আমার কাজটা একদম নিখুঁত নিখুঁত পর্যায়ে করে যাচ্ছি। ব্যাপারটা কি এরকম, ওই জায়গাটা অশান্তির মধ্যে শান্তি? নাকি ব্যাপারটা হচ্ছে যে এই যে যাদেরকে বলা হয় ওয়ার্কাহলিক, এরকম অনেক মানুষের উদাহরণ আমরা রিসেন্টলি দেখেওছি, প্রত্যেকদিনও দেখছি যদিও। তাদের জীবনযাত্রাটা যেরকম, প্রচুর কাজ, আমার মধ্যেও তাদেরকে দেখলে মনে হবে যে এটা এই পরিবেশে থাকাই, হয়তো কাজ করেই ওটা সম্ভব না। সে শান্তিতে এই আছে যে কাজটা করে, সেই কাজটা না করতে পারলে অশান্ত হয়ে থাকবে। সর্বপ্রথম আমি আমার পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রণাম জানাই। তারপরে আমার দাদা অর্কদাকে আমার প্রণাম জানাই, জয়গুরু জানাই। আর যারা দেখছেন সকলকে আমার জয়গুরু এবং প্রণাম। তা প্রথম কথা এই যে আজকে ভাবলাম এখন হোস্টিং করে শোটা স্টার্ট হবে, তুমি কিছু বলবে মাইক, এখন আলোচনাটা শুনবো আর বসে বসে চা খাবো বা কিছু করব। এই যে মাথায় একটা ইমাজিনারি ধারণা ছিল, আর এর মধ্যে যে হঠাৎ তুমি এসে আমাকে এরকম আলোচনার মধ্যে ঢুকিয়ে দিলে, এটা একটা অশান্তি। এখন এই অশান্তির মধ্যে এটা একটা অশান্তির এক্সাম্পল। আমি এটার জন্য প্রিপেয়ার ছিলাম না, আমার বলার এরকম কথা ছিল না যে তুমি ঢুকিয়ে দিলে এর মধ্যে। হ্যাঁ, তাই এইটা একটা অশান্তি। এবার এর মধ্যে থেকে শান্তি খুঁজে আলোচনা করতে হবে, ঠাকুরের কথা বলতে হবে। এখন ব্যাপারটা আমার কাছে এটা একটা ওরকমই দাঁড়ালো। এই অন্য পুরোনো এক্সাম্পল থেকে কোথাও থেকে নিয়ে যে বলবো আমি জানি না, কিন্তু এই এখন একটা এক্সাম্পল মনে পড়ে। এরকম অনেক ঘটনা শ্রী ঠাকুরের কাছে যখন অনেক রকম ভক্তরা আসতেন, নানান পরিস্থিতি পরিবেশ থেকে আসতেন, শ্রী ঠাকুর তাদের নিয়ে নিয়ে অন্যান্য কাজের মধ্যে ফেলে দিতেন। সেগুলো আরো বাজে কাজ, আরো কষ্টকর কাজ,
তারা অলরেডি প্রবলেমে আছে, তাদের সেখান থেকে নিয়ে নিয়ে অন্যান্য কাজের মধ্যে ফেলে দিতেন। দেখে মনে হতো যেন এরকম অশান্তিকর পরিস্থিতিতে ওই কাজটা শান্তিদায়ক হতেই পারে না, কিন্তু সেই কাজটাই তাদের শান্তি দিত। অদ্ভুত। আমাদের মনে আছে পঞ্চানন্দা যখন প্রথম প্রথম এসে কাজ করতেন, তখন সে খুব সফিস্টিকেটেড ছিলেন। তিনি কোনো বেশি মানে আমরা যেরকম মায়েরা যেরকম বলে মাথায়, আমি ছোটবেলা খাটের তলায় গিয়ে এরকম চৌকির তলায় গিয়ে মাথা দিয়ে এরকম করে চৌকিটা ঠেলতাম, তখন বলতো মাথার বুদ্ধি কমে যাবে এরকম ভাবে ঠেললে। এরকম পঞ্চানন সরকারের ধারণা ছিল ভারী জিনিস মাথায় নিয়ে না, বা ফুটবল খেললে তিনি হেড মারতেন না। তো তখন শ্রী ঠাকুর এরকম একটা ধারণা ছিল মনে। তো সবাই মিলে ইট কাঠ বালি নিয়ে কাজ করছে, শ্রী ঠাকুর উনি এরকম করে সব একটু সামান্য হেল্প করছে, শ্রী ঠাকুর ফট করে এসে এত বড় একটা ইটের এরকম ধামা চাপিয়ে দিলেন মাথার মধ্যে, নে কাজ কর। তিনি পঞ্চানন সরকার ভাবছে ঘুম হয় না, ইনসমনিয়াক, পঞ্চানন সরকারের রাত হয় না, ওই অবস্থায় তাকে কাজের মধ্যে ফেলে দিলেন। পঞ্চানন সরকার অলরেডি প্রবলেমে, মেন্টাল পেশেন্ট, তাকে ঠাকুর এরকম কাজের মধ্যে ঠেলে দিলেন। তো ওটাকে কেউ লোকে বলবে না শান্তি বলে, অশান্তির মধ্যে আরেকটা প্রবলেম এসে জোড়া হিসাবে দেখবে, কিন্তু সেইটা যখন মানুষকে সলিউশনের দিকে ঠেলে নিয়ে যাবে তখন ওটাই হয়ে যাবে শান্তি। আমরা যদি একটা তালা দেখি, দরজায় তালা দেওয়া থাকে, সে লকের ইন্টারলকিং সিস্টেমটা কিন্তু লোহা দিয়েই তৈরি, এরকম ইন্টার হয়ে থাকে। তার মধ্যে যখন চাবিটা ঢোকানো হয়, ওই চাবিটা আরেকটা লোহা, কিন্তু ওই লোহাটা কিন্তু ওই সমস্ত গুলো খোলার সমাধান। তেমন আমরা দুনিয়ায় যত রকম অশান্তিতে বা প্রবলেমে বা যেরকম ধরনের জিনিসপত্রে পড়ে থাকি, সেটাও আমাদের মনের জন্য। আবার যে আনন্দটা উপভোগ করতে চাই সেটাও আমাদের মনেরই জন্য। তাই যখন বলা হয় এই প্রবলেমের থেকে আমরা যখন ত্রাণ চাই, হ্যাঁ, ত্রাহিমাং প্রপন্নম করে যখন প্রার্থনা করি, আমরা চাই ভিতর থেকে, ওই যে তুমি যেরকম বললে যে সবার আদর্শ আছেই, তেমন সবার ভিতরে একটা প্রার্থনা করার উদ্যম উদ্বেগ আছেই। সবাই বেঁচে উঠতে চায়। তাই সায়েন্সের কথা আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। ওই যে নেসেসিটিটা এসে আমাদের কিছু করার জন্য ঠেলে দেয়, ওই নেসেসিটিটা হচ্ছে প্রার্থনা। আমাদের মধ্যে সেই একটা প্রার্থনা জেগে আসে, আমাকে শান্তি দাও, স্বস্তি দাও, সধা দাও। ওটাই এই জন্য প্রতিটা প্রার্থনা ওই এমনি লাস্টে লেখা থাকে শান্তি শান্তি শান্তি, বা স্বস্তি স্বস্তি স্বস্তি। আমরা ওই শান্তি আর স্বস্তি চাই, সেইটার সলিউশনও কিন্তু মনে আছে। সেই শান্তি, সেই স্বস্তি বা সেই ত্রাণ, সেই ত্রাণের আনসারও কিন্তু মনেই আছে। ওর জন্য বলে মননাৎ ত্রায়তে ইতি মন্ত্রাহা, যা মনন করতে করতে ত্রাণ হয় সেটাই মন্ত্র। শ্রী ঠাকুর একটা এক্সাম্পল দিয়ে বোঝাতেন। আজকে আমরা সারা বিশ্বে যদি দেখি, সারা দুনিয়ায় পৃথিবীকে দেখি, এই যে অর্কদা বললো যে এত কাজগুলোর মধ্যে আমরা থাকি, এত কিছু করি, হ্যাঁ, বা সারা দুনিয়ার মানুষ কাজ কিছু না কিছু, যার কোনো কাজ নেই আর মন কিন্তু তাকে ছাড়ে না। যার কোনো কাজ নেই তারও কিন্তু ছুটি নেই, তার মনও ইকুয়ালি কেপেবল, সে কিছু না কিছু নিয়ে ব্যস্ত আছে। তার মন নিন্দা নিয়ে ব্যস্ত থাকবে, সিনেমা দেখা নিয়ে ব্যস্ত থাকবে, অন্য কোনো কথা নিয়ে ব্যস্ত থাকবে, মন কিন্তু মনের জায়গায় ব্যস্ত আছে। কিন্তু কেউ যদি সুষ্ঠু একটা ফাইন এক্সারসাইজের মধ্যে দিয়ে মনকে রাখতে যায়, আমি খুব প্র্যাকটিক্যালি যদি বলি, শান্তি থাকার তো অনেক উপায় আছে, কিন্তু কারোর মাইন্ডকে যদি একটা ফাইন এক্সারসাইজের মধ্যে দিয়ে রাখতে চায়, সেই ফাইন এক্সারসাইজটা হচ্ছে শান্তিতে থাকার একটা প্র্যাকটিক্যাল সলিউশন। যারা অনুধ্যান আজকে এতটুকু দেখে চলে যাবেন, তাদেরও একটা লাভ হবে যাতে হয়। তাই একটা ঘটনা বলি। একবার একজন মানুষের কাছে একটা ওই আলাদিনের গল্পটা, আমরা তো আলাদিনের গল্প যেটা শুনি সেটা একটা ইনকমপ্লিট গল্প শুনি। অ্যাকচুয়ালি আলাদিনের গল্পটা ওই এসব ফেবল অ্যারাবিয়ান নাইটস এর অনেক আগের গল্প, বহু আগে ঋষিদের বা এদের মুখে মুখে এরম হয়ে আসছে গল্পটা। একটা ইন্টারেস্টিং গল্প ছিল। আলাদিন যখন প্রথম জিনিটা পায়, জিনিটার ল্যাম্পটা খুঁজে পায়, ওর নাম আদৌ আলাদিন ছিল নাকি আমরা জানি না। সে আলাদিন যখন প্রথম ওই প্রদীপটা পায়, সে একটা এরকম বড় জায়ান্ট বেরিয়ে আসে, একটা জিনি বেরিয়ে আসে। জিনিটাকে বলে কি বলে, জিনি বলে তুমি যা বলবে আমি করে দেবো। ও
ওখানে দেখায় যে তুমি 3টে উইশ দাও আমি পূরণ করব, ওখানে 3টে উইশ ছিল না, তুমি আমাকে যা বলবে আমি করব, তুমি আমাকে উইশ বলো আমি পূরণ করব। তখন আলাদিন মজা পেয়ে গেলে, বাহ। তখন জিনিকে বললো তুমি এটা করে দাও, জিনি করে দিল। আরেকটা উইশ বলে দাও, করে দিল। জিনিটাকে যা বলছে জিনিটা করে দিচ্ছে। করতে করতে আলাদিনের ইচ্ছা ফুরিয়ে গেল, মানে আর কি চাইবে, চাওয়ার কিছু বাকি নেই। কিন্তু জিনির একটা প্রবলেম আছে। জিনির প্রবলেমটা হচ্ছে ওকে কিছু না দিলে ও তোমাকে মেরে ফেলে দেবে। ওকে কিছু একটা কাজ দিতে হবে, তোমাকে কিছু একটা চাহিদা দিতে, মানে কিছু একটা কাজ দিতে হবে, ওকে কিছু একটা মিনিং দিতে হবে, জীবনের কিছু একটা অর্থ দিতে হবে, না হলে জিনি তোমাকে মেরে ফেলে দেবে। তুমি ওর কাছে চাও, তুমি ওর কাছে সব চাও, কিন্তু আমাদের এই সীমিত জ্ঞানে আমরা আর কত চাইতে পারি? আমরা ভাবি আমাদের অফুরন্ত চাওয়া। সেদিন ওই আলাদিন বুঝতে পেরেছিল আমাদের অফুরন্ত, মানে আমাদের অফুরন্ত চাওয়াটা কতটা আমরাই জানি না। এই চাওয়াটাই প্রবলেম। তখন দেখছে আমি যেরকম আমার চাওয়ায় বদ্ধ, জিনিও তেমন জিনির চাওয়ায় বদ্ধ। জিনিকে শান্ত করতে পারছে না, জিনি একদম মাথা খারাপ করে দিচ্ছে। জিনিকে বলছে তুমি ওটা এনে দাও, জিনি ফট করে দিচ্ছে, ওটা এনে দাও, ফট করে দিচ্ছে, কিন্তু জিনিকে কন্ট্রোলে রাখতে পারছে না। তখন মাথা খারাপ হয়েছে, কি করবে আলাদিন? তখন আলাদিন ছুটে গেলেন একজন সেরকম ঋষির কাছে গেলেন, বললেন দেখেন এই হলো ব্যাপার। ঋষি ওর খুব বন্ধু ছিল, মানে খুব, ঋষি বলতে তখনকার ওরকম ঋষি না, আরেবিয়ান ঋষি, তখনকার ওখানকার যেরকম বেদুইন টাইপের। তো বলতেন যে বলে কি বলো বন্ধু? তখন বললেন ও শিব ভেড়া চড়াতো, তখন বললো কি, বলে এরকম একটা আমি এরকম জিনির মধ্যে প্রবলেমে পড়েছি, আমি তো জিনি পেয়ে গেছি, খুব শক্তিশালী জিনি, কিন্তু জিনিটার ইচ্ছা ছাড়া মানে থামাতে পারছি না। ওকে ওকে মনে হচ্ছে আমার এইটা হলে মিটে যাবে, যেই মিটে যাচ্ছে আরেকটা প্রবলেম এসে যাচ্ছে, যিনি প্রবলেম তৈরি করে দিচ্ছে, যেটা সলিউশন ওই করবে। আলাদিন এই প্রবলেমের কথা শুনে যিনি বলছে, এই ঋষিটি বলছে যে হ্যাঁ তো অসুবিধা কি আছে, তুমি জিনিকে একটা কাজ করতে বলো, জিনিকে বলো একটা বিশাল বড় কুয়ো বানাতে, আর আমি তোমাকে এই লাঠিটা দিচ্ছি, লাঠিটা নাও, এই লাঠিটাকে তুমি একদম একটা লম্বা লাঠি বানিয়ে দিতে বলো, এই লম্বা লাঠি করে ওই গর্তের মধ্যে ফেলে দাও, আর জিনিটাকে বলো ওই লাঠিটা বরাবর উপর নিচ করতে বলো, যখনই আমি তুমি ওই উপর নিচ করতে থাকো, এটাই তোমার কাজ, যখনই তোমাকে ডাকা হবে তখনই তুমি আসবে। আলাদিন বললে এইটাই? বলে হ্যাঁ এটাই। তো তখনও জিনিটাকে বললো, জিনি তুমি ওই যাও গর্ত করো, গর্তের মধ্যে আপ ডাউন করতে থাকো, যতক্ষণ বলবো আপ ডাউন করতে থাকো। তো জিনি বললো ঠিক আছে। তো জিনি ওই পোলটা রাখলো, রেখে আপ ডাউন করতে থাকলো। তখন দেখলো জিনি শান্ত, দুনিয়া শান্ত, আর কোনো ইচ্ছা নেই। এখান থেকে এটা, ওই জিনিটা কি ছিল আসলে আমাদের মানুষের, যখন বিবর্তন হতে হতে যখন আমরা মানুষ আরো বিবর্তন হয়েছি, এই বিবর্তিত হয়ে হয়ে আমরা একটা জিনিস ডেভেলপ করেছি, আমাদের ব্রেন, আমাদের ব্রেনের ভিতর থাকা আমাদের মন। এই মন হচ্ছে ওই জিনিটা। মনকে আমরা যা বলবো মন করে দেবে, কিন্তু মন কখনো স্থির থাকবে না। মন মানেই হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর পুণ্যপুঁথিতে বলছেন, আত্মার চঞ্চল অবস্থায় মন, আত্মার চঞ্চল অবস্থায় মন। আত্মা নিজেতে স্থিত না থেকে যখন ওই কম্পয়মান হয়ে তার লীলায় প্রজ্জ্বল হতে থাকে, সে স্মৃতি আহরণ করতে করতে এগোতে থাকে, তার যে একটা ডেফিনিটিভ সত্তা, তার চেতনার মধ্যে দিয়ে চলতে চলতে যে একটা স্মৃতি বিজারিত একটা অদ্ভুত একটা আইডেন্টিটি তৈরি করে ওই মন, মন বুদ্ধি চিত্ত অহংকার, সে অহংকার সৃষ্টি হয়, তার থেকে বুদ্ধি আসে, চিত্ত আসে, চিত্ত থেকে মন, এই মনটা রেডি হয়ে যায়। এই মনেই যত প্রবলেম, মনটা দিয়েই আমরা সব সলিউশন করতে পারি। এই মন যিনি কিন্তু পৃথিবীর সব কিছু, দুনিয়ার সব কাজ করে ফেলতে পারে। এই মন দিয়েই আইনস্টাইন বড় বড় কাজ করেছে, মন দিয়েই রবীন্দ্রনাথ সমস্ত কবিতা লিখেছে। আবার এই মনই আমাদের মাথা খারাপ করে দিচ্ছে। এই মনই আমরা বলছি শান্তি খুঁজছে, আবার শান্তি যাতে না পেতে পারি তার ব্যবস্থাও এই মনই করে দিচ্ছে। ডবল এজড সোয়ার্ড, দুদিকে ধার। এই মনেরও সেই চাবিটা, এই মনটাও হচ্ছে তার মানে সেই একটা অদ্ভুত জিনিস, এত পাওয়ারফুল একটা জিনিস যেটা আমরা ঠিক মতো ইউজ করতে শিখিনি। তাই বলে মন রে কৃষি কাজ জানো না,
এই মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তাই রামপ্রসাদ লিখছেন এই কথাগুলো, যে মন রে তুমি কৃষি কাজ জানো না, তুমি এই মাইন্ডটা থেকে, এই হিউম্যান ইন্টেলেক্ট, হিউম্যান সিস্টেমটা আছে বলেই দুনিয়াটা আছে। আত্মা পাত্তা যাই বলি, এই সিস্টেমটা ছাড়াই দুনিয়ার কোনো ভ্যালু নেই। এই সিস্টেমটায় পৌঁছানোর জন্য আমাদের যে সূক্ষ্ম দেহর মধ্যে দিয়ে কত জন্ম জন্মান্তর চলে গেছে। সূক্ষ্মদেহ বাদ দেন, আপনি নর্মাল সায়েন্সের জেনেটিক্সে দিয়ে আসেন, একটা ছোট্ট কোষ মাল্টিপ্লাই হতে 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 নিজের স্থিতিকে পরিষ্কার রাখার জন্য, নিজেকে অমরণ শান্তির মধ্যে থাকার জন্য কত জন্ম জন্মান্তর ধরে চলে আজকে এই পরিস্থিতিতে। ঠাকুর বলছেন তুমি ভেসে ভেসে আজ যে বা যাতে পরিণত হয়েছ, সেই যে পরিণামে তুমি আজ অধিষ্ঠিত, তাই তোমার অতিথি আবাস। এই অতিথি আবাসে পর্যবসিত হয়েছি শুধুমাত্র ওই চরম শান্তিকে উপভোগ করার জন্য। সেই চরম শান্তিটা কি? সেই চরম শান্তিটাই হচ্ছে তার একটা স্থিতি, হচ্ছে এই হিউম্যান লাইফ। কিন্তু দেখা যাচ্ছে এই হিউম্যান লাইফে যতই আমরা ইনভলভ করি না কেন, আমরা এসে গেছি নতুন নতুন প্রবলেম নিয়ে। আমরা এমন এমন প্রবলেমের সৃষ্টি করেছি যে প্রবলেমগুলোর সলিউশন আমরাই ঘাবড়ে আছি। এরকম প্রবলেম পৃথিবীতে এমনি এমনি ছিল না। কথায় বলে পৃথিবীতে যদি সমস্ত ওই মাইক্রোবস মারা যায়, 10 মিনিটে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যদি সমস্ত পশু মারা যায়, 3 দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যদি সমস্ত গাছ মারা যায়, 2 দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। কিন্তু পৃথিবী থেকে যদি মানুষ সব মারা যায়, তাহলে পৃথিবী আরো সুন্দর হয়ে যাবে। কেন? আমরা কি প্রকৃতির বাইরে? যখন মানুষ কিছু বানাই, আমরা মানুষরা কিছু আবিষ্কার করি, সেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল। কিন্তু যখন প্রকৃতি কিছু বানায়, সেটাকে আমরা বলি ন্যাচারাল। কেন? আমরা কি প্রকৃতির বাইরে? আমরা সাবকনসিয়াসলি নিজেকে প্রকৃতির থেকে আলাদা করেই নিয়েছি। আমরা ভেবেই নিয়েছি যে আমরা পারিপার্শ্বিক আলাদা। ঠাকুর একটা বাণী আছে, দ্যাট হুইচ ইউ আর নট ইজ হি। আমরা হি বলি তাকে, যেটা আমি না। সেইভাবে আমরা প্রকৃতিকে আমার থেকে আলাদা করে দিয়েছি। শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করেছিল যে ঠাকুর, পৃথিবীতে, প্রশ্ন করেছিল না, শ্রী ঠাকুরই বোধহয় টপিকটা তুলেছিলেন, আমার মনে নেই। পৃথিবীতে একদিকে খোদাই করছে, আরেকদিকে বড় বড় অট্টালিকা সৃষ্টি হচ্ছে। পৃথিবী কিন্তু নিজের জায়গায় একদম ফিক্স আছে। পৃথিবীতে বড় বড় ঢেউ উঠছে সমুদ্রর, পৃথিবীতে উল্কা পড়ছে, কি না হচ্ছে, পৃথিবী কিন্তু নিজের জায়গায় স্থির আছে। পৃথিবী সেই একটু হেলে সূর্যের চারিদিকে ঘুরেই যাচ্ছে। কেন? দেখলে দেখা যাবে পৃথিবী, যে জিনিটার কথা হচ্ছিল, যেমন জিনিটা আপ ডাউন করে যাচ্ছে, একটা ফাইন এক্সারসাইজের মধ্যে দিয়ে আছে। পৃথিবী সেরকম একটা ফাইন এক্সারসাইজের মধ্যে দিয়ে আছে। পৃথিবী নিজের কক্ষে ঘুরে যাচ্ছে, এরকম করে ঘুরে যাচ্ছে। আর পৃথিবীর আছে একটা কেন্দ্র। পৃথিবীর নিজের অ্যাক্সিসে ঘোরারও একটা কারণের পিছনে কিন্তু সূর্যও আছে, এবং নিজের অ্যাক্সিসে ঘোরার সাথে সাথে সে সূর্যের চারিদিকে ঘুরছে। তার সে সূর্য কেন্দ্রায়িত জীবন চলনায় চলছে, এবং সূর্য কেন্দ্রায়িত জীবন চলনায় চলার সাথে সাথে নিজের জায়গায় নিজে একটা ফাইন এক্সারসাইজের মধ্যে দিয়ে রয়েছে। আমাদের মানুষরা যারা, আমরা জীবনের এত সমস্ত দিক প্রবলেম, একটা জিনিস, জীবনের সমস্ত দিক প্রবলেম থাকার জন্য শুধুমাত্র এরকম অর্গানাইজেশনে কাজ করতে হবে বা ঠাকুরের মাস্টার বিদিনের কাজ করতে হবে তা না। কিন্তু সবাই প্রবলেমে আছি। যাদের কোনো কাজ নেই আমি দেখাই দিতে পারি। আজকালকে আমার বোন এসেছিল, বোনের বন্ধু বান্ধবীদের দেখি, ওদেরই দেখি পরীক্ষা হয়ে গেছে, মন মতো পরীক্ষা হয়নি, ডিপ্রেশন নাকি বলে ওদের হয়। এই ওয়ার্ডটাই শুনে নিবি, এই রিসেন্ট এখন প্রচুর ওয়ার্ডটা শুনছি, ডিপ্রেশন। কিছু নেই, ডিপ্রেশন বলে। কেন? কোনো কাজ না থাকলেও ডিপ্রেশন, কাজ থাকলে বলবো চাপ। যাবো কোথায়? ওই যে মন, অদ্ভুত প্রবলেম মনের। আবার এমন এমন প্রবলেম হয়ে যাচ্ছে যে মন, মাথাকে ভাবছি কন্ট্রোলে এনে দিচ্ছি, হার্টে প্রবলেম হয়ে যাবে, জেনেটিক্যাল রোগ, জেনেটিক্সে ঢুকে যাবে। তুমিও মুক্ত না, তোমার জেনারেশন ধরে যে পুরো ব্যাপারটাকে যদি আমরা না চালাতে পারি, আমার পারিপার্শ্বিকের যদি ব্যাপারটার মধ্যে আমার ভালো থাকাটা, যদি আমি ভালো থাকার সোর্সও পেয়ে যাই, সেটা যদি না চালিয়ে দিতে পারি পারিপার্শ্বিকে এবং বংশানুক্রমিক পদ্ধতিতে, তাহলেও সলিউশন পাবো না, তাহলেও প্রবলেমেই থাকবো। তাহলে দেখা যাচ্ছে
ভালো থাকার, শান্তিতে থাকার পদ্ধতি সবাই মিলে একসাথে ভালো থাকা। তার মানে যে দুটো জিনিস, ইষ্ট কেন্দ্রায়িত চলন, ইষ্টকে সামনে রেখে এক কেন্দ্রায়িত হয়ে চলা, সাথে সাথে একটা ফাইন এক্সারসাইজের মধ্যে থেকে থাকা, এইটা হিউম্যান ইন্টেলেক্টের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা তাকে শিখতে হয়। এটা শেখার একটা দরকার আছে। কঠিন কঠিন মেশিন আমরা শেখার জন্য তার ইনস্ট্রাকশন ম্যানুয়াল পড়ি, গুগল করি, এই করি সেই করি, কিন্তু এই এত বড় একটা সবচেয়ে শক্তিশালী যন্ত্র মনুষ্য দেহ, মনুষ্য মন, এটার কিন্তু কোনো মেকানিজম আমরা জানি না। এ কোন ফাইন এক্সারসাইজে থাকবে, সেটা হচ্ছে নাম করা, নাম মন্ত্র জন্য মননাথ ত্রায়তি ইতি মন্ত্রা। সেই নামেরকে জীবনে রেখে অনুসরণ করে চলা, নিজেকে সেই লেভেলে অ্যাডজাস্ট করে চলা, তার সঙ্গে সঙ্গে মনকে একটা নাম করার ফাইন এক্সারসাইজের মধ্যে রাখা, এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল সলিউশন অশান্তিতে শান্তির। অশান্তিতে এটা খুঁজতে হয় না, অশান্তি আছেই, কিছু না করো তাও অশান্তি থাকবে। যখন একটা বাড়িতে পরিবেশ ঠিক আছে কিন্তু ভাবছি কিছু একটা চাই, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এটা একটা অশান্তি। শ্রী ঠাকুরকে একদিন এরকম প্রশ্ন করেছিলেন, এটা আলোচনা প্রসঙ্গর 20 খণ্ডতে আছে। শ্রী ঠাকুরকে এরকম প্রশ্ন করেছিলেন যে এরকম সংগ্রামের মধ্যে দিয়ে কি শান্তি আসে? ঠাকুর বলছে ঠাকুরকে, সংগ্রামের মধ্যে দিয়ে কি শান্তি আসে? তা ঠাকুর বলেছিলেন, শান্তি মানে সাম্যহরা অবস্থায় না পড়া। শান্তি নিনর অবস্থা নয়। ঠাকুর বলছেন আলোচনা প্রসঙ্গে আপনার 20 খণ্ডতে যে বলছেন সংগ্রামের মধ্যে দিয়ে শান্তি আসে কি কখনো? ঠাকুর বলছেন শান্তি মানে সাম্যহারা অবস্থা নয়, শান্তি নিনর অবস্থাও নয়, শান্তি মানে সাম্যহারা অবস্থায় না পড়া। তার মানে আমরা ভাবি শান্তি মানে চুপচাপ থাকবে, সব ডিস্টার্ব হবে না, তা না। কিন্তু চুপচাপ ঘরে একলা বন্ধ, খুব বাজে পরিস্থিতিতে যখন ধরেন টেনশনে আছেন, তখন চুপচাপ ঘর কি আপনাকে শান্তি দেয়? দেয় না। হ্যাঁ, ঠাকুর বলছেন কিন্তু ওই অবস্থায় নিজের সাম্যকে বজায় রাখা, হ্যাঁ, সাম্যকে বজায় রাখা, একটা খুঁটিতে আশ্রয় রাখা। দুনিয়া এধার থেকে ওধার হয়ে যাচ্ছে, এধার থেকে ওধার হয়ে যাচ্ছে। জাইরোস্কোপ যেমন নিজের মধ্যে নিজে ঠিক থাকে, এই জাইরোস্কোপের আইডিয়াটাও পৃথিবীর থেকে এসছে, সূর্যকে কেন্দ্র করে ঘুরে। দেখবেন যেদিকেই ঘুরিয়ে দেন কম্পাসটাকে, কম্পাস এরকমই রয়েছে। দুনিয়া এদিকে ওদিক হয়ে যাচ্ছে, কম্পাস এইদিকেই, নর্থের দিকেই মন দিয়ে রয়েছে। তেমনই ঠাকুর বলছেন শান্তি মানে সাম্যহারা অবস্থায় না পড়া, শান্তি নিনর অবস্থা নয়, পরিবর্তনের মধ্যেও সমতা থাকবে, তবেই শান্তি। অটুট ভক্তি ও অনুরাগ আমাদের শান্তি দিতে পারে। শ্রী ঠাকুর একদম পরিষ্কার করে এই লাইনে বলে দিয়েছেন। আবার বলি, শান্তি মানে সাম্যহারা অবস্থায় না পড়া, শান্তি নিনর অবস্থা নয়। এরকম না যে নড়বো না চড়বো না শান্তি, না, এরকম করে বসে থাকবো শান্তি, তা না। শান্তিতে পৌঁছানোর একটা এক্সারসাইজ হচ্ছে এরকম করে ধ্যান করার ব্যাপার স্যাপার। ওইটা এরকম করে আরাজীবন করে ওই শান্তি না। শান্তি হচ্ছে সবকিছুর মধ্যে থেকে শান্তি, প্রবলেমের মধ্যে থেকে শান্তি, বা ঘুরিয়ে বলতে গেলে অশান্তিতে শান্তিটাই শান্তি, তাছাড়া কোনো শান্তি নেই। তাই পরিবর্তনের মধ্যেও সমতা থাকবে, তবেই শান্তি, এটা শ্রী ঠাকুর বলছেন। আর এটার কি সলিউশন দিচ্ছেন? অটুট ভক্তি ও অনুরাগ আমাদের শান্তি দিতে পারে। ওই জন্য ঠাকুর একটা বাণী আছে, ঈশ্বরেরই ভালোবেসে যার যেমনই তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমন শান্তি দান। কারণ যে ঈশ্বরকে ভালোবাসবে, যে ঈশ্বরের মূর্ত প্রতীককে ভালোবাসবে, তাকে শুধু ভালোবাসবে না, তাকে ভালোবাসলেই সে তৃপ্ত হবে। কারণ ঈশ্বর ওই চাবিটা, যে চাবিতে ওই তালাটাই খোলে। হ্যাঁ, ঈশ্বরের ভালোবেসে যার যেমনই তৃপ্ত প্রাণ, যতটা তৃপ্তি হয়েছি ঠাকুরকে নিয়ে আমি পারি ভর দুনিয়ায় ততটা শান্তি দিতে। এটা হচ্ছে শান্তি দেওয়ার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া। আলাদিনের প্রদীপ আলাদিনকে শান্তি দেয়নি, কিন্তু আলাদিনের প্রদীপ আলাদিনকে একটা ছোট্ট সলিউশন দিয়েছে। সে সলিউশনটাকে যদি আলাদিন ঠিকভাবে ব্যবহার করতে পারে, তবে তার শান্তি, নতুবা শান্তি নেই। নতুবা সে কিন্তু ওইটা নিয়েও অশান্তিতেই পড়লো। কিন্তু আলাদিনকে শান্তি দিয়েছিল কিন্তু সেই বেদুইন, সেই গুরু, যে সেই জিনিটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখিয়ে দেবে।
আপনাদের কাছে অনুরোধ করবো, একটা বই আছে ইষ্টপ্রোক্ত, আমাদের স্টোরে পেয়ে যাবেন। হ্যাঁ, ওখানে সব জায়গা থেকে ভালো ভালো আমাদের masterwithinstore.in এখানে যাবেন, গিয়ে পেয়ে যাবেন বইটা ইষ্টপ্রোক্ত। পূজনীয় বিবেক রঞ্জন চক্রবর্তী শ্রী ঠাকুরের মধ্যম পুত্র সেটা কম্পাইলেশন সংকলন করেছেন, শ্রী ঠাকুরের জায়গা জায়গা থেকে কালেকশন করে। অপূর্ব বই, প্রত্যেকের ঘরে ঘরে রাখার মতো বই। এই বইটিতে একটা জায়গায় আছে, আপনি দেখবেন নারীর পথে থেকে একটা সংকলন আছে। আমি তো অত বেশি পড়তে সময় পাই না, মানে পড়িও না, অন্য কিছু করি, কিন্তু আমি ওর জন্য এই ইষ্টপ্রোক্ত রাখলে খুব সুবিধা হয়। এর মধ্যে অনেক সংকলন করা আছে, এখান ওখান থেকে টুকরো টুকরো করে কিন্তু আমরা নিয়ে পড়তে পারি। তো সেদিন ইষ্টপ্রোক্ততে দেখছিলাম নারীর পথে বলে একটা বইয়ের সংকলন থেকে ওখানে একটা প্রশ্ন করেছেন, বোধহয় পঞ্চানন্দা প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা হচ্ছে, অনেকেই শান্তি চায়, শান্তি দাও করে। শান্তি কি? মানুষ শান্তি চায় কেন? বিশাল প্রশ্ন ঠাকুরকে করেছে। ঠাকুর একটা খুব সুন্দর ভাবে উত্তর দিচ্ছেন যে শান্তি মানে বিশ্রাম। অদ্ভুত, শান্তি মানে বিশ্রাম। এবার বিশ্রাম মানে আমরা কি ভাবি ঘুমিয়ে পড়া? না, সেটা না। কিন্তু ঘুমিয়েও তো প্রবলেম যাচ্ছে না লোকের, কম ঘুমায় লোকে, না, এটা বিশ্রাম না। বিশ্রাম মানে বিশেষ শ্রম, তাই না? ঠাকুর বলছেন শান্তি মানে বিশ্রাম। যখনই প্রবৃত্তিগুলি কোনো একে সার্থকতা অনুভব করে, একে দাঁড়াইয়া মীমাংসিত হয়, উদ্ভাসিত হয়, আর তার বৃত্তি জগতে আর কিছুই করুক না করুক, একে অটুট থাকেই, এককেই সমৃদ্ধ করে এবং সমৃদ্ধ হয়, তাকে নিয়ে সব চায়, তাকে উল্লঙ্ঘন করে আর কিছু চায় না, তখনই মানুষ শান্তির অধিকারী হয়। আর যে মন কিছুকে আশ্রয় করে নাই বা কিছুতে আশ্রয় পায় নাই, সেই মনই শান্তির অন্বেষণ করে। বিশাল ইম্পর্টেন্ট কথা। শান্তি চায় কে? দেখো, মানে রেডি অ্যান্সার ঠাকুরের। তিনি বলছেন শান্তি কিও বলে দিলেন, মানে যা প্রশ্ন একদম কমপ্লিট আনসার। শান্তি কি? শান্তি মানে বিশ্রাম। বিশ্রাম মানে যখন আমাদের প্রবৃত্তি কমপ্লেক্স মানে কি আপনারা জানেন? প্রবৃত্তি হচ্ছে যেগুলো চাওয়াকে উস্কে দেয়, যেগুলো উপভোগ করতে সাহায্য করে। আমি একটা রিলেশনের মধ্যে একজন আরেকজনকে যে মশলা দিয়ে উপভোগ করে, সেই মশলা, সেগুলো প্রবৃত্তি। নিজেকে উপভোগ করে, পরিবেশকে উপভোগ করে, যে মনের সে প্রবৃত্তির মাধ্যমে। তাই এই প্রবৃত্তিগুলি যখন কোনো একে সার্থকতা অনুভব করে, একে দাঁড়িয়ে মীমাংসিত হয়, একটা সলিউশনে পৌঁছায়, একটা সেন্স বানাতে পারে আশেপাশে ওয়ার্ল্ডটার। আর এই বৃত্তি জগতে, মেন্টাল ওয়েতে আমি যাই করি না কেন, একে অটুট থেকে। যেমন আপনি দেখবেন এরকম অনেক মেন্টাল পেশেন্ট দেখা গেছে, আমরাই দেখেছি। হ্যাঁ, এরকম অনেক রকম মেন্টাল পেশেন্ট দেখা যায়, মাথা খারাপ, পাগলামি করছে, কিন্তু তার প্যান্ট ধরে টান মারলে প্যান্ট খুলতে দেবে না, জামা ধরে টান মারলে জামা খুলতে দেবে না। তাদের মাথা খারাপ, কিন্তু মাথায় এইটুক বোধ আছে যে জামা প্যান্ট খোলা যাবে না। ওটা একটা ভদ্রতার লক্ষণ। তাহলে যাই করুক না কেন, জামা প্যান্টে অটুট। জামা প্যান্ট নিয়ে সে কম্প্রোমাইজ করতে দেয়নি, জামা প্যান্ট সে খুলতে দেয়নি। ঠিক তেমনই শ্রী ঠাকুর বলছেন, বৃত্তি জগতে আর যাই করুক না, একে অটুট থাকে, এককেই সমৃদ্ধ করে আর সমৃদ্ধ হয়, তাকে নিয়ে সব চায়, কিন্তু তাকে উল্লঙ্ঘন করে আর কিছু চায় না। তখনই মানুষ শান্তির অধিকারী হয়। আর শান্তি চায় কে? আমার জীবনে শান্তি চাই। কারা চায়? বলছে যার মন কিছুকে আশ্রয় করে নাই, মানে যে মুহূর্তে মন অনাশ্রিত, কারোর মধ্যে আশ্রয় করে নেই, তখনই মন শান্তির অন্বেষণ করে, তখনই শান্তি খুঁজি আমরা। একটা মানুষ শান্তি খুঁজছে মানে তার মন আশ্রয় খুঁজছে, একটা আশ্রয় খুঁজছে যেখানে বসে বিশ্রাম নিতে পারে। সেই একে যে অটুট সে ততটা শান্তির অধিকারী। শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে ওই আপনার 15th খণ্ডে একটা জায়গায় বলছেন, হাউজারম্যান দা প্রশ্ন করেছেন যে শান্তির মধ্যে উপভোগ কোথায়? শান্তি মানে তো মরা মতো শান্তি, তার মধ্যে উপভোগ কোথায়? শ্রী ঠাকুর তাকে বলেছেন শান্তি মানে স্থিরতা, অমরতা মানে টু বি আউট অফ ডেথ। কেউ যদি এইগুলিকে নিয়ে থাকে
মানে প্রবলেমগুলিকে নিয়ে থাকে, অথচ সেই থাকা যদি তার কেন্দ্রকে সার্থকভাবে পূরণ না করে, থাকাটা তার নিথর হয়ে যায়। এই জন্য বৈষ্ণব দর্শনে এই তত্ত্বটা ঠিকভাবে তুলে ধরেছে। বৈষ্ণবরা নিথর শান্তি চায়নি, তারা চালাক ছিল, তারা অনন্তকাল উপভোগ করতে চেয়েছে তাকে উইথ ইটার্নাল কনসিয়াস রিমেম্ব্রেন্স, শাশ্বত সচেতন স্মৃতি নিয়ে। তখন হাউজারম্যান তাকে আবার প্রশ্ন করেছিল যে তাহলে শান্তির জন্য শান্তি জিনিসটা চাইনি মানে? আমরা শান্তির জন্য শান্তি মানে বলতে চাইছেন যে জাস্ট শান্তি চাই। এখন অনেকে বলে বাড়িতে পরিস্থিতি, পরিবারে শান্তি নেই। ভালো করে প্র্যাকটিক্যালি মিলিয়ে দেখেন, বলে পরিবারে শান্তি নেই। তাকে জিজ্ঞেস করতে হয় কি শান্তি চাইছে, কেমন শান্তি চাইছে, তখন সে বলবে আমার ছেলেটার বিয়ে হয়ে গেলেই শান্তি। অজস্র অগণিতক এক্সাম্পল আছে। কেউ বলবে আমার ছেলেটার বা মেয়েটার পরীক্ষা হয়ে গেলেই শান্তি, পরীক্ষা হয়ে যায় তখন আরেকটা অশান্তি। তাহলে অ্যাকচুয়ালি সে শান্তি চাইছে না, সে বলছে এই প্রবলেমটা থেকে আমি নেক্সট বড় প্রবলেমে যেতে চাইছি, যেটা নিয়ে আমি আবার মাথা ভাঙবো সবার। না, এই প্রবলেমগুলো বাইরে থাকবেই, এর মধ্যে থেকে যে ভিতরে ইন্টারনাল পিস, আমি এক্ষুনি বাড়িতে আছি বেরিয়ে গেলেই অশান্তি হবে যদি হয়, এরকম যদি পরিস্থিতি থাকে, এটার গ্যারেন্টি পরমপিতা দিচ্ছেন না। পুরুষোত্তম বা আইডিয়ালকে নিয়ে থাকার গ্যারেন্টি এই না যে বাইরে পরিস্থিতিতে প্রতিকূল পরিস্থিতি আসবে না। তার গ্যারেন্টি হচ্ছে যেমনই পরিস্থিতি হোক, সে পরিস্থিতিতে তুমি কিন্তু একদম স্থির থাকবে এবং আস্তে আস্তে সে পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয় সেই নিয়ন্ত্রণের কৌশলটাও কিন্তু তোমরা শিখে যাবে। এই হচ্ছে শান্তির ডেফিনিশন। বুদ্ধদেব, গৌতম বুদ্ধ এই কথাটা খুব ভালো করে বলেন। তিনি বলছেন এক জায়গায় যে আমাদের কাছে দুটো তীর আসে, শোনো ভক্তগণ, আমাদের কাছে দুটো তীর আছে। সাফারিং হ্যাজ টু অ্যারোজ, ব্যথা বেদনা দুঃখ কষ্টের দুটো তীরে আসে। একটা তীর হচ্ছে যেটা বাইরের সমাজ থেকে আমাদের দিকে আসে, প্রকৃতির থেকে আমাদের দিকে আসে, সেই তীরটা আমরা কিছু করতে পারবো না, সেই তীরটার সলিউশন আমার কাছে নেই, বুদ্ধদেব বলছেন। কিন্তু দ্বিতীয় তীরটা, ওটা হচ্ছে আরো বাজে, যেটা আমরাই নিজে আমাদের দিকে ছুটি। অ্যাজ এ রেসপন্স টু দ্যাট, অ্যাজ এ রিয়াকশন টু দ্যাট অ্যারো, যে অ্যারোটা আমরা নিজের দিকে ছুড়ি, সেইটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় আমি আপনাকে সলিউশন দিতে পারি। রিসার্চ করে দেখা গেছে, মেন্টাল সাইকোলজিক্যাল রিসার্চ করে দেখা গেছে, ওয়ার্ল্ডের সমস্ত ব্যথা যন্ত্রণা, জীবনের সমস্ত পেইনের 80% পেন, 80% যন্ত্রণা আসে হচ্ছে ওই আমরা যে তীরটা নিজেদের দিকে ছুড়ি। মেন্টালি প্রবলেম আরো বড় হয়ে যায়। আমাদের কাছে যে প্রবলেম যদি এতটুক হয়, মেন্টালি সেটাকে এত বড় প্রবলেম হিসাবে দেখে, আর সেটা আরো প্রবলেম ক্রিয়েট করে, সেটাই অ্যানার্কি তৈরি করে দেয় ওয়ার্ল্ডে। সেই প্রবলেমটার সলিউশন তিনি দিয়েছেন। তাই তিনি হচ্ছেন মনের মানুষ, তিনি আগে মনের মানুষ। হ্যাঁ, ওর হচ্ছে ওই সলিউশনটা। শ্রী ঠাকুরকে হাউজারম্যানদা জিজ্ঞেস করেন যে ওই যেটা বলছিলাম যে শান্তির জন্য শান্তি জিনিসটা কি, শ্রী ঠাকুর বলছে সেটা শান্তি নয়। জ্বরের সংকটের পর গভীর নিদ্রা সেটা শান্তি না। এটা বিশাল ইম্পর্টেন্ট কথা বলছেন। যখন জ্বর হয়, শরীর খারাপ হয়, জ্বর হলে, হ্যাঁ, যখন শরীর খারাপ হয়, জ্বর হয়, জ্বরে ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে যায় রাত্রিবেলা, প্রতিদিন রাত্রিবেলা পেশেন্ট ঘুমাতে যায়, ওই ঘুমানোটা কিন্তু সলিউশন নয়, ঘুমানোটা শান্তির কথা ঠাকুর বলছেন না। ঠাকুর বলছেন জ্বরের সংকটের পর গভীর নিদ্রা সেটা শান্তি নয়। শান্তিতে কনসিয়াস থাকা চাই, উইথ এ কনসিয়াস গো টু সার্ভ দি আইডিয়াল, মানে আদর্শের সচেতন চলন নিয়ে সচেতন শান্তি, সেটার কথা ঠাকুর বলেছেন। যত সুনিষ্ঠ হব সক্রিয়ভাবে, তত বাইরের আবহাওয়া সাম্যহারা করতে পারবে কম। আমি যে ঠাকুর আগে যে বললেন সাম্যহারা অবস্থাটাই হচ্ছে এই ঠাকুরের এক জায়গার থেকে আরেক জায়গায় কোনো অমিল নেই কথায়, কারণ তিনি ওই এক জায়গায় কথা, এক ধারায় দাঁড়িয়ে কথা বলছেন। তিনি যেটা সত্য দেখে তাই কথা বলছেন। তিনি নারীর পথেতে বলেছিলেন এই যে সাম্যহারা অবস্থা, সাম্যহারা অবস্থায় না পড়া মানে শান্তি। তিনি আলোচনা প্রসঙ্গ 15 খণ্ড, তাদের মধ্যে অনেক বছরের গ্যাপ, তিনি একই কথা বলছেন। তিনি বলছেন আবার তার 50 বছর আগে লেখা সত্যানুসরণেও একই কথা বলেছেন, কারণ সত্য এক এবং অদ্বিতীয়।
তেমন ঠাকুরেরও বলায় কোনো আজকালকে এক কথা কাল এক কথা বলতে পারেন, তিনি যা দেখেন যা আছেন তাই বলেন। ঠাকুর বলছেন যত সুনিষ্ঠ হব সক্রিয়ভাবে, সক্রিয়ভাবে ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। সুনিষ্ঠভাবে খালি আমি পূর্ণ প্রার্থনা করি তার মানেই যে আমার শান্তি আছে তা না, কিন্তু সক্রিয়ভাবে শান্ত হতে হবে। আমরা বলি পূর্ণ প্রার্থনা করতে, ঠিকভাবে ইষ্টভৃতি করতে, এটার মানে কি? এটা তো ঠিক আছে, এটা আমাকে টুলস গুলো দিল, এটা আমাকে জিনি দিল, সেই মনকে কন্ট্রোল করার ওষুধটা দিল, এবার ওষুধটা খেতে হবে তো, সেটারই সলিউশন ঠাকুর বলছেন সক্রিয়ভাবে ইষ্টনিষ্ঠ হতে হবে। শুধু ইষ্টনিষ্ঠ না, তার কাজে যোগ দিতে হবে। যত সুনিষ্ঠ হব সক্রিয়ভাবে, তত বাইরের আবহাওয়া সাম্যহারা করতে পারবে কম। অ্যান্ড ঠাকুর বলছেন দ্যাট ইজ দি এন্ট্রেন্স গেট অফ কিংডম অফ পিস। একদম হুবহু এই কথাগুলো আছে পঞ্চদশ খণ্ডে আলোচনা প্রসঙ্গ। হ্যাঁ, আপনারা যদি কেউ খুঁজে দেন খুব ভালো হয়, বইটা আমার কাছে নেই, আছে ওখানে, তো দেখতে হবে। হ্যাঁ, আলোচনা প্রসঙ্গ পঞ্চদশ খণ্ডের শান্তি টান্তি দিয়ে খুঁজে দেখবেন। হ্যাঁ, শান্তি দিয়ে লেখা দিয়ে আছে। ঠাকুর বলছেন সেই শান্তির জন্য শান্তি, সেটা শান্তি নয়। ঝড়ের সংকটের পরে যে গভীর নিদ্রা হয়, ঘুম পায়, সেটা শান্তি নয়। প্রবলেম হচ্ছে ঘুমের ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ওটা শান্তি না। শান্তিতে কনসিয়াস থাকা চাই, উইথ এ কনসিয়াস গো টু সার্ভ দি আইডিয়াল। যত সুনিষ্ঠ হব সক্রিয়ভাবে, তত বাইরের আবহাওয়া সাম্যহারা করতে পারবে কম। দ্যাট ইজ দি এন্ট্রেন্স গেট অফ কিংডম অফ পিস। ঠাকুর বলছেন সেই জন্য খ্রাইস্ট কি বলেন? ব্লেসেড ইজ হি হু ইজ নট রিপেলড বাই এনিথিং ইন মি। যে আমার কোনো কিছু দ্বারা প্রতিহত হয় না, সেই ধন্য, সেই আশীর্বাদ প্রাপ্ত। তাই এমনতর ভক্তের জীবনে তিনি প্রধান হয়ে থাকেন, যে তাকে দিয়ে তাকে আগে রাখে আমরা লাইফে, সে তার জীবনে ঠাকুরই প্রধান। There is no thirst for the self, but there is desire to have much for him. There is difficulty, but peace. কি কথা ঠাকুরের! বলছেন there is no thirst for self, but there is desire to have much for him. There is difficulty, but peace. নিজের জন্য এইরকম মানুষ যারা হয়, যারা এই সাম্যে পৌঁছেছে, সবাই সাম্য, অনেক আমরা আমাদের কমরেড ভাইরা আমাদের আছে, কত বন্ধুরা আছে, সাম্য করি। এই সাম্য না হলে বাইরের সাম্য জীবনে হবে না। আমি না, যুগ ধরে বলে আসছে এই সাম্যটাকে অবশ্যই ওই দিকে কাজ হোক, ওর সাথে সাথে প্যারালালি ভেতরে সাম্যর কাজ করতে হবে, না হলে কোনো সাম্য হবে না, নাহলে প্রবলেম হয়ে যাবে। এই ভিতরের সাম্যটা দরকার। ঠাকুর বলছেন যখন আমরা এরকম এককেন্দ্রিক হয়ে সক্রিয়ভাবে এককেন্দ্রিক হব, সক্রিয়তা বিশাল জিনিস। সক্রিয়তাই মানে প্রাণন ক্রিয়া। ঠাকুর বলেন সক্রিয়তায় আছে প্রাণন ক্রিয়া। বই নেই কাছে, বিজ্ঞান বিভূতিতে আছে, সক্রিয়তায় আছে প্রাণন ক্রিয়া। এই সক্রিয়তায় ঠাকুর বলছেন এটা হচ্ছে শুরু, এটাই হচ্ছে এন্ট্রেন্স গেট অফ দ্য কিংডম অফ পিস, যেটা যীশু খ্রিস্ট বলতেন যে আমি কিংডম অফ পিস দেব তোমাদের। সেই সক্রিয়তা। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করতে পারি কি? নিশ্চয়ই, খুব চাইছিলাম ইন্টারাপ্ট করুক কেউ। বলছিলাম যে এক কেন্দ্রিক হব কি করে আমরা? এই যে একটু আগে যাদের কথা বললি, যারা সাম্য নিয়ে অনেক আন্দোলন করছেন, মানে ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে আন্দোলন না, সমাজের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আন্দোলন চলছে, তারা সাম্য চাইছে, সাম্য দাবি করছে। তারা তো কোনোদিন কি তারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আদর্শ বলে মানতে পারবেন? তাদের তো একটা মানে একটা ধারণা নিয়ে চলছেন, তারা সেই ধারণার এগেন্স্ট যাচ্ছে না ব্যাপারটা, একজনকে মেনে চলা এই ব্যাপারটা। বিশেষ করে এরকম আধ্যাত্মিক কোনো ব্যক্তিত্বকে মেনে চলা একটা, যিনি আমাদের বলতে গেলে মানে ঠাকুর অনুকূল চন্দ্রের ব্যাপারটা কিরকম, উনি পুরোনো যে জিনিসপত্রগুলো ছিল আমাদের আর্য কৃষি, সেগুলিকে উনি রিভাইভ করেছেন। তো এবার যে মানুষটা পুরোনো যত জিনিসপত্র, যাবতীয় জিনিসপত্র আছে, সেগুলোকে বাদ দেওয়ার এবং নতুন জিনিসকে অ্যাডাপ্ট করার জন্য আন্দোলন করছে, আর আমরা পুরোনো জিনিসকে রিভাইভ করার, সেখান থেকে যে গ্লানিগুলো আছে এতদিন ধরে চলার ফলে, সেই গ্লানিগুলোকে বাদ দিয়ে সেটাকে নতুন করে অ্যাকসেপ্ট করার কথা বলছি। দু ধরনের ব্যক্তিত্ব কি করে এককেন্দ্রিক হবে? হ্যাঁ, আমার এখানে একটা অন্যরকম ধারণা আছে। সেটা হচ্ছে যে কার্ল মার্কস আমাদের একটু মানে কালারলেস হয়ে দেখতে হবে, বা ইস্টের কালারে দেখতে হবে। ঠাকুর কিন্তু যারা
হ্যাঁ, তা ঠাকুর কিন্তু এই যারা পলিটিক্যাল বায়াস যাকে আমরা বলি, ঠাকুর কিন্তু এই পলিটিক্যাল বায়াসের অনেক উপরে ছিলেন, বা অবশ্যই স্বাভাবিক, যে কোনো পুরুষোত্তম যখন সেটা আমরা বলছি। হ্যাঁ, ঠিক ঠিক। তাই আমরা ফার্স্ট ওই দিক দিয়ে দেখছি। তৃষ্ণা মেটাতে আমি পারবো না, আমি জল দিতে পারবো, জল পান করে সত্যি জল তেষ্টা পেয়েছে, আমি জল দিতে পারবো, জল পান করলে তৃষ্ণা মিটে যাবে। ওই তৃষ্ণা মেটায় কি করে তো জানি না, ওটা তো সিস্টেমের কাজ। ওটা জলের আর সিস্টেমের মিশ্রণে যেটা হয় সেটা হচ্ছে সেটা। আমরা জল দিতে পারি, আর প্রমাণিত সত্য বলে জল পান করলে তৃষ্ণা মেটে, তৃষ্ণার নির্বাণ। এবার ব্যাপার হচ্ছে শ্রী ঠাকুর, এই কার্ল মার্কসের যখন কথা আসছে, বা মার্কস ছাড়া আরো যেরকম লিডাররা আছেন, তারা যদি একটা জিনিস দেখি, যারা প্রপার লিডার ছিলেন তারা এক্স্যাক্টলি কিসের বিরুদ্ধে কথা বলেছেন। আরেকটা কথা, মানুষকে পাবলিককে বোকা বানানোর লিমিট আছে, মানে কয়েকটা জায়গা আছে পাবলিক কিন্তু একেবারে কমপ্লিট বোকা না, কিছু একটা অ্যাপিল আছে, কিছু একটা জিনিস আছে যেটা তাদের কাছে অ্যাপিল করে, যে অ্যাপিলটা তাদের সাথে রেজোনেট করেছে বলে তারা কিন্তু রাজি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারে মানুষকে বোকা বানানো সহজ না, তাহলে এই যে বিভিন্ন চিট ফান্ডের ব্যাপার স্যাপার চলে আসে, ওখানে এত মানুষ এত টাকা মানে হারায় কি করে? লং টার্মে বোকা বানানো সহজ না, মানে বছরের পর বছর একটা মুভমেন্ট চলে আসছে, কেউ তো আছে যেটা ওটাকে ফস্টার করছে, তাই না? লং টার্মে মানে ব্যাপারটা এমনি এমনি দাঁড়িয়ে যায়নি, কিছু একটা দেখিয়েছে যে এদের একটা এরকম জিনিস ভুল আছে, বা কিছু একটা দেখিয়েছে যেটা ভুল দেখিয়েছে, সেটা বিকৃতভাবে দেখানো যেতে পারে, সেটা আরেক রকম কথা, কিন্তু সেটাও টিকে না বেশি দিন। এখন ব্যাপার হচ্ছে যারা যে ধর্ম বা যে রিলিজিয়ানের বিরুদ্ধে রিলিজিয়ানকে আফিং বলেছিলেন, সেটা কিন্তু কোন রিলিজিয়ানকে বলেছিলেন দেখতে হবে। অর্গানাইজড রিলিজিয়ানের এগেইনস্টে বলেছিলেন, এবং সেই রিলিজিয়ানের দিন যদি যাও, সেই ক্যাথলিক বা ওই সময়কার টাইমটা যদি দেখো, যেগুলো ক্রুসেড ওয়ার এনেছে, হ্যাঁ, যেগুলো উল্টো পাল্টা ক্লাস সিস্টেমকে এনেছে, ওই ক্লাস সিস্টেমকে বর্ণাশ্রমের সাথে যদি গুলিয়ে ফেলো, বর্ণাশ্রমিক ম্যারেজের সাথে গুলিয়ে ফেলো, প্রবলেম হবে, তাই না? ওটা সফিস্টিকেটেড করে দিলে লাভ নেই। ওরা একটা অন্য ক্লাস সিস্টেম করেছিল, যেটার জন্য ফ্রেঞ্চ রেভলিউশন হলো, সেখানে অনেক প্রবলেম হয়েছিল। ফ্রেঞ্চ রেভলিউশনের পরিণাম ভালো না, আজকে দেখো কি LGBTQ এর একদম লেগে গেছে ওখানে, হ্যাঁ, সবচেয়ে নাকি লিবারাল ওরা, কোনো কারোর মা কার বাবা কিছু ঠিক ঠিকানা, বিচ্ছিরি অবস্থা, ওপর দিয়ে ওরকম সব ভালো আছে, হ্যাঁ, খুব বাজে অবস্থা। এবং ওদেরকে ওই কমিউনিটিকেও ইউজ করে, ওই কমিউনিটির যখন কোনো মিছিল টিছিল হয়, সেখানেও দেখা যায় ওখানে কোনো পলিটিক্যাল স্লোগান টোগান দিয়ে বেশি মাতামাতি করা হচ্ছে, ওগুলো অবশ্যই করবে। এই যে ওদেরকে ওই কমিউনিটিকে ইউজ করে আর কি। ব্ল্যাক লাইভস ম্যাটার, ব্ল্যাক লাইভস যারা ব্ল্যাক কমিউনিটি বলা হয় আমেরিকাতে, সে ব্ল্যাক কমিউনিটি কিন্তু এতদিন ধরে নিপীড়িত হয়েছে, ঐতিহাসিক নিকা ফিকা এই ধরনের বাজে বাজে টার্ম ইউজ করে তাদের এগেইনস্টে। এই তারা কিন্তু খুব বাজেভাবে হয়েছিল এক সময়, স্লেভ, দেখবে মুভি 12 ইয়ার্স অফ স্লেভ বলে আছে, তা এই যে স্লেভারি বিশাল বাজেভাবে হয়েছে, ইভেন ইন্ডিয়া থেকে স্লেভ যেত বাইরে, হ্যাঁ, এরকম হয়েছে। এইবার ওইটাকে ভাঙিয়ে, ওই প্রবলেমটা ছিল বলেই না ওরা উঠাতে পারছে করাটা। কিন্তু এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার ফ্যাটার এগুলো যে স্টার্ট করেছিল, যে মেন মাথা, সে আজকে ওই ব্ল্যাক লাইভস ম্যাটারের মুভমেন্ট থেকে কত 30 মিলিয়ন না কত টাকা ইনকাম করে ম্যালিবুর মতো জায়গায় একটা টপ লেভেলের বাড়ি কিনে এখনো আরামে রয়েছে, কিন্তু তার মুভমেন্ট থেকে বেরিয়ে গেছে। সে এত টাকা কোথায় পেলো? এইসব করে পেলো। এখন অনেকে বলবে বাহ, সে তো শান্তিতে আছে, সেও শান্তিতে নেই, কিন্তু তার জন্য অনেকগুলো মানুষের অশান্তিও করে দিয়ে গেছে, সেটাও অরাজি করতে পারি না। ঠাকুরের সাথে এবার আমি বলি, ঠাকুরকে আদর্শ করার ব্যাপারটা নিয়ে তুমি যেটা প্রশ্নটা মেন তুলেছিলে, যে ঠাকুরকে যেমন একক কেন্দ্রিক হবো কি করে, হ্যাঁ, একক কেন্দ্রিক হবো কি করে, এখানে ওই জল খাওয়ার মতো, আমি তৃষ্ণা মেটাবো কি করে? ও তৃষ্ণা মেটাতে পারে না কেউ কারুর, একজন আরেকজনকে জল দিতে পারে, সে জল খেলে তার তৃষ্ণা মেটে। প্রথম কথা, খালি তার কাছে তুলে ধরতে হয় জলটা, তাকে সার্ভিস দিতে হয়, দিয়ে জলটা পৌঁছে দিতে হয়। আমরা সে জলটা পৌঁছে দিতে পারছি না। যাদের জল পৌঁছানোর দরকার ছিল, বাঁচতে সবাই চায়, শ্রী ঠাকুরের সলিউশনটা আমরা পরিষ্কারভাবে পোর্ট্রে করছি না। দু একজন যারা করছেন তাদেরও করতে দেন না, যারা ভুলভাবে প্রচার করছে তারা, হ্যাঁ, আমাদের পরিষ্কার ঠাকুরের যে নীতিবিধি সেটা পালন করে আমরা, প্রথম কথা ওই যে ঈশ্বরের ভালোবেসে যার যেমনই তৃপ্ত প্রাণ,
সেই তো করতে পারে ভর দুনিয়ায় শান্তি দান বাণীটা। ওখানে যার যেমনই তৃপ্ত প্রাণ, প্রথম কথা হচ্ছে শ্রী ঠাকুরকে নিয়ে তোমার কতটা তৃপ্ত প্রাণ। এই তৃপ্ত প্রাণ মুখে দেখে, চলা দেখে, পারিপার্শ্বিক লোকজনকে দেখে বোঝা যায়। তার প্রকৃতি পরিস্থিতির মধ্যে সে কিরকম সাম্য বজায় রেখেছে, তার সাইকোফিজিক্যাল মোল্ডিং, সে সমস্ত পরিস্থিতির মধ্যে সবকিছুতে থেকে তার ঊর্ধ্বে শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলছে। এই জিনিসটা একটা অদ্ভুত তৈরি করে আশেপাশে, যে কি মানে চলে, মানে কি একের জন্য করে চলেছে, ব্যাপারটা কি। এটা যে ফার্স্ট পয়েন্ট, এককেন্দ্রিক তৃপ্তি দেখে মানুষ অনুপ্রাণিত হয়, উদ্বুদ্ধ হয়, এটা যে ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে সেই সলিউশনটাকে পরিষ্কার করে তার কাছে তুলে ধরা। যখন সেই কমিউনিস্ট, তখনকার রাশিয়ান ফেডারেশনের কিছু লোকজন শ্রী ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরের কাছে শুনেছেন, ঠাকুর বলছেন কমিউনিজম মানে কমিউন, টু কানেক্ট অ্যাট ইউনিটি। এইভাবে যখন ঠাকুর আরো যখন পরিষ্কারভাবে তার মিশনটা তুলে ধরা হলো, তখন তারা নিজে বলছেন, আমার কাছে রেকর্ড আছে আমাদের, তিনি বলছেন যে, তারা বলছেন ধর্মে মানে যদি এইটা হয় আপনি যেটা বলছেন, তাহলে এই ধর্মের সাথে আমাদের কোনো আপত্তি নেই, আমরা সাথে আছি। এরকম করে এখানে কথাটা হচ্ছে ধর্ম মানে যদি এই হয়, তার মানে তাদের কাছে আগে থেকে ধর্ম সম্বন্ধে অন্য কোনো আইডিয়া ছিল, অন্য অনেক ব্যক্তিত্ব, ভালো ভালো মানে সমাজের চোখে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তারা ধর্ম নিয়ে অন্য কথা বলেন। নিশ্চয়ই। তাহলে 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 তারা কেন নিজেদের এজেন্ডাটাকে কিছুটা সময়ের জন্য হলেও তো সাইড লাইনে রেখে কেন ধর্মের আইডিয়াটাকে নেবে? ঠাকুর বলছেন, কিন্তু অন্য লোকেরা তো অন্য কিছুও বলছেন ধর্মকে নিয়ে। ব্যাপারটা এরকম হচ্ছে, আমার মনে হয়, ধরো ওটা একটা তোমার সম্প্রদায় তৈরি হয়ে যায়। যেমন সম্প্রদায় তৈরি হয়ে যায়, যেমন আমরা হলুদ জামা পরে মারপিট করছি, আমরা তার জামা বানালাম হলুদ রঙের, সেটা জানিয়ে মারপিট করছি। তো প্রতিদিন একটা এরকম উঠে যাবে যে হলুদ জামা পরা লোকগুলোই আসে রাত্রেবেলা মারপিট করতে। হলুদ জামা পরা রাতে কেউ হাঁটতে বন্ধ করে দেবে, ভাববে হলুদ জামা পরে আসে মানে ওদের কেউ। এখন হলুদ জামাটা প্রবলেম ছিল না কোনোদিন, কিন্তু ওটা আমরা স্টার্ট করেছি। আমরা হলুদ জামা পরে মারপিট করে ওই হলুদ সম্প্রদায় সৃষ্টি করে বগড়বড়টা করে দিয়েছি। তেমনই ধর্ম করতে করতে যে অ্যাকচুয়াল যারা, ওটা একটা সকলের আশ্রয়স্থল ছিল, আছে, যেখানে সবাই এসে বসতে পারে, ফ্রিতে খেতে পারে, এরকম একটা ব্যাপার। তাই জন্য ওখানে কোনো স্ক্রিনিং সিস্টেম হলো না। একটা যে স্ক্রিনিং সিস্টেম হবে, বেছে আসবে মানুষ নির্বাচিত হয়ে, একটা পরম্পরা, একটা প্রপার ওয়েতে লোক আসবে। তো ওখানকার মাথায় যারা ধার্মিক নন, তারা ধর্মকথক, ভালো জাস্ট কথা বলতে পারে, এদিকে ঠাকুরের সাথে কোনো রিলেশন নেই, দারুণ কথা বলতে পারে, একদম বাগ্মী যাদের বলে, একদম প্রপার স্পিকার, একদম বিশাল, ওটা বলতে পারছে মানে সে ধার্মিক হয়ে যাচ্ছে, বা ধার্মিকের স্ট্যাম্প পেয়ে যাচ্ছে, বা হয়তো তার বিশাল পলিটিক্যাল পাওয়ার আছে, মাস মুভ করাতে পারে, ফট করে সে ধার্মিকের পাঞ্জা পেয়ে যাচ্ছে। পাঞ্জা মানে আমি বলছি পজিশন পেয়ে যাচ্ছে। এইটা ক্রাইটেরিয়া ছিল না, এটা ঋষি শাসিত একটা পরম্পরা ছিল। ঋষিবাদ হয়ে গেছে, ঋষির কথা শোনা যাবে না, কারণ ঋষির কথা শুনলে আমাদের প্রবৃত্তির সাথে ঘা লাগছে। এখন এই আমরা কারা যারা হেল্প করছি, এই আমরা বলছি যারা সেই রিলিজিয়াস সম্প্রদায়টার কাউন্সিল, যারা অধিকর্তা, কেউ চাকরি করছে, এই ব্যবসা করছে, কিন্তু এই আমরা যাদের কোনো কাজ বাজ নেই, কোনো ফালতু টাইম আছে, এই মানুষগুলো গিয়ে জুটছে ধর্মের কাজে। ধর্ম মানে তথাকথিত সাম্প্রদায়িক ধর্মের কাজ। আর ওখানে হয়েছে প্রবলেম, এরা যাচ্ছে নিজের পেট ভরতে, এই করে প্রবলেম ওখানে। এখন এইটা এক জায়গা না, এটা এরকম অনেক বিশাল ভাবে চড়েছে, এরা মানে অযাচিত ভাবে বড় লোক হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে। আর এটা কিন্তু ওয়ার্কিং ক্লাস দেখছে, তো তাদের মধ্যে দিয়ে যেরকম ওঠে রিয়াকশনারি মুভমেন্ট, সেরকম রিয়াকশনারি মুভমেন্ট উঠেছে, তার পরিণাম এটা। এবার তারাও আবার ভুল দিকে যেহেতু টেনে নিয়ে যাচ্ছে, তাদের এগেনস্টে অন্যরকম আর একটা রিয়াকশনারি মুভমেন্ট উঠেছে, সোশ্যালিজম হ্যান ত্যান, তারপর ওইদিকে হিটলার উঠলো, লিবারাল বলছে, তো মুখে লিবারাল বলছে, লিবারাল হতে পারলো না। তো ওয়ার্ল্ড ওয়ার 1 ট্রিটি অফ ভার্সাইলস যখন হলো, সকলে এক মিলে আসো আমরা থাকবো করে দেখতে পারলো না, ওরা জার্মানির এগেনস্টে গড়বড় করলো, ভাগ করে দিয়ে গেল, চেকোস্লোভাকিয়া এদিক ওদিকে ভাগ করে দিল, পুরো বরবাদ করে দিল, ওদের ইগো হার্ট করলো, ওদের কৃষ্টিতে ঘা দিল। পরিণাম কি হলো? পরিণাম হলো মেইন কাম্প চলে আসলো, হিটলার। এমন যুদ্ধ তৈরি করা হলো, হিটলারকে তৈরি করা হলো, তৈরি করে বললো তারপরে হিটলার নাকি ওয়ার্ল্ড ওয়ার 2 করেছে। ভালো কথা, হিটলার কোত্থেকে এসছে?
কিছু হলে আজকে হিটলারকে গালি দিয়ে করিস, ভালো কথা। হিটলারকে কে করেছে? ট্রিটি অফ ভার্সাইলিস। মেইন কাম্পে তো তার ওয়ে ভুল ছিল। একটা ইভেন যে পাবলিশার জাইকো পাবলিকেশন মনে হয় মেইন কাম্প বার করলো, সে বইয়েই অ্যাড দিয়ে দিল একটা বইয়ের নাম, হোয়াই মেইন কাম্প ইজ রং বলে আরেকটা বই সঙ্গে সঙ্গে বার করে দিল। এতটা তাদের সিকিউরিটি। এরকম নিও নাজি বা এরকম অনেক ধরনের টিম বেরাচ্ছে যেগুলোর অদ্ভুত অদ্ভুত, সেগুলোকে চেপে দেওয়া হচ্ছে। হ্যাঁ, শোপেন হাওয়ার বলে একজন রাইটার আছে, তাদের বইগুলো পড়লে না গায়ে কাটা দেবে। আমি পড়িনি, আমি শুনেছি বড়দের কাছে, কিছু কিছু পড়েছি ঘেটে ঘেটে মেইন পয়েন্ট গুলো। ওদের গা পা কাটা দেবে। যে হাইজেনবার্গ, এই আমাদের এর সঙ্গে অ্যাটম বম ফ্যাটম বম অনেক কিছু লিঙ্ক আছে। জার্মান আগে অ্যাটম বম বানিয়ে নিয়েছিল, সে কাগজ মাগজে আগুন লেগে যায়, সে কাগজ সাগজে আগুন লেগে যায়, আবার বানাতে পারে হাইজেনবার্গ। এরকম অনেক ব্যাপার হয়েছিল, অনেক বড় পলিটিক্স লেগে আছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের অন্তর্নিহিত সে শান্তিটা না পেলে, দেখো তুমি যে ভাই হোক, কমিউনিজমে যাও, তুমি সোশ্যালিজমে হও, বাঁচতে হবে তোমাকে আমাদের সাথেই, আমাকেও বাঁচতে হবে তোমাদের সাথেই, সবাই মিলে চলবে। এই বাঁচার জন্য ইন্টারনাল পিস আর এক্সটার্নাল পিস দুটো দরকার। ঠাকুর যখন বলেন বীজ শব্দটার মধ্যে যে বয়ে দীর্ঘি শব্দটা আছে, বি মানে দুই দিকে হয় যা, দুই দিকে বাড়ে যা, এই শান্তিটার একটা ইন্টারনাল এক্সারসাইজ দরকার। আর তুমি বলছো শ্রী ঠাকুর কিভাবে প্রাসঙ্গিক হবে? শ্রী ঠাকুর একটা মানুষ, তাকে ধার্মিক নেতা ফেদা তো না ঠাকুর, একটা নর্মাল ম্যান। সে কোনো সৎসঙ্গের পার্ট, চর্যাশ্রমের অধিনায়ক ওরম না, তিনি জন্মতে ওরম স্ট্যাম্প নিয়ে আসেননি। তার লাইফটা স্টাডি করো, তার মতো সাম্যপ্রাণ মানুষ কে আছে খুঁজে দেখাও। কম পুরুষোত্তম মতো নেই যত ঠাকুর সাম্য প্রাণ। ঠাকুরের মতো এরকম লিবারাল, আরে লিবারাল হতে পারি, তার মানে তো লিবারাল মানে তো সে জামা প্যান্ট খুলে দৌড়ে বেড়াবে না, একটা ডিগনিটি যদি যখন ঠাকুরের বিষয়ে কথা ওঠে, যারা তথাকথিত লিবারাল তাদের সঙ্গে একটা কথা খুব বিশেষ করে ওঠে যে ঠাকুর বহু বিবাহকে সমর্থন করে গেছেন। এটা কি ধরনের সাম্যবাদ? এখানে তো মুশকিল না, না জেনে আধা আধা কথা বলবে। তাহলে তো আমি বলবো আমেরিকা অ্যাটম বোম অন্য দেশে বাস্ট করেছে, আমেরিকা বাজে দেশ, আমেরিকা অন্য দেশে বোম মেরেছে, ইন্ডিয়া ইয়ে করেছে, কি বলে পোখরানের রিপ্লাই দেওয়াটা না ঢেকে দিয়ে আমি বলবো ইন্ডিয়া অন্য বর্ডার ক্রস করে অ্যাটাক করে এসছে। ইন্ডিয়াকে বলা হয় ওয়ার্ল্ডের সবচেয়ে পিসফুল কান্ট্রি, আমি বলবো পুলওয়ামা অ্যাটাক করেছে ইন্ডিয়া। বুঝো এবার? আরে ইনকমপ্লিট গল্প বলছো তো। শ্রী ঠাকুর কি বলেছেন? শ্রী ঠাকুর বলেছেন অটুট কঠোর আদর্শে যে বহু বিবাহে সমর্থ সে, পুরুষে যখন দেখবি না তা একটিরও নাই উপযোগিতা। এগুলো কে বলবে? ঠাকুর বলেননি সবচেয়ে বড় কথা। আরে হিন্দু কোড ম্যারেজ কি, ম্যারেজ হিন্দু কোড ম্যারেজ বিল যেটা আসলো, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, সম্ভব হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হ্যাঁ হ্যাঁ ওই বিল ছিল তখন আমাদের মানে ঠাকুরের সময় যখন ঢুকলো, তখন কি ছিল? তখন ছিল ওটা তো নতুন আসলো, তার আগে এত হাজার হাজার বছর ধরে যেটা চলে আসে কি ম্যারেজের ব্যাপারটা কি ছিল আমাদের শাস্ত্রে? ব্রহ্মচর্যাশ্রম পাস না করলে তাকে বিয়ের অধিকার দেওয়া হয় না। তারপরেও যদি সে উল্টো পাল্টা ভাবে বিয়ে করে তাকে তুলনামূলক ন্যায্য ধরা হয়। মানেটা কি? মানেটা হচ্ছে সে তার মেন্টাল ক্যাপাসিটি নেই একটা সংসার চালানোর, ইষ্ট কেন্দ্রায়িত সংসার চালানোর, সোসাইটির পার্ট হয়ে। কম ব্যাপার, তাকে ব্রহ্মচর্যাশ্রম পাশ করে আসতে হতো গার্হস্থ্যে ঢোকার জন্য। ঠিক আছে, এই ব্যাপারটা আমি বুঝলাম যে ঠাকুর অন্যরকম কিছু বলতে চেয়েছেন। আমার এখানে একটা কথা বলার আছে, সেরকমই অটুট কঠোর আদর্শে না হলে তার একটা বিবাহ করার যোগ্যতা নেই, সেটা ঠাকুর বলেছেন। আর বিবাহ মানে ছিল বিশেষভাবে বহন, নারী পুরুষকে বহন করবে এই ধরনের ওয়েতে ছিল বিবাহ। মেয়ে ঠাকুর এরকম স্ট্রিক্ট কথা বলেছেন যে দেশে নারী তার পুরুষ তার স্বামীকে চুজ করার ফ্রিডম নেই, সে দেশের কোনোদিন উন্নতি হতে পারবে না। ঠাকুরের কথা বলা, এর থেকে বড় লিবারাল কে? আপনাদের দুদিন পর পর বউ বর বদলায়, ওটা 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 স্বামী ইয়ে, আপনি বিয়ে করছেন বা যাই করছেন, আপনার বিয়ের দিন যদি আমি বলি দুদিন পর আপনার 1 বছর, সত্যি কথাই বলছি, আপনার 1 বছর পর আরেকটা বর হবে জানেন, আরেকটা 1 বছর পর একটা বউ হবে জানেন, সেদিন মন খারাপ হয়ে যাবে, কেন বলছো অশুভ কথা, কেন এত বাজে বাজে কথা বলছো? আর ওটাই তো হবে, হচ্ছে তো, বললে কি আছে, না তখন আমি এনিমি হয়ে যাব, ওটাই তো করছে। কিন্তু এইটা যাতে না হয় তার কিছু মেজার্স যখন দিয়ে দেওয়া হচ্ছে তখনই রাগ। অদ্ভুত একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, একটা শোয়ে বয়ে থাকার একটা ট্রিটমেন্ট।
জন্মদিনে কেক রেখে কেক কাটো কেন? কি হয় কেকটা দিয়ে? কি আছে ওর মধ্যে? কেক কাটতে হবে না, এমনি হ্যান্ডশেক করে জন্মদিন করো না, ওটা একটা সিম্বল, ট্রিটমেন্ট। আপনাদের প্রবলেম আছে আপনি নিজের যে পার্টি বা যা পতাকা রেখে পতাকাটাকে ছেড়েন দেখি সবার সামনে, না ছিললেও কিছু যায় আসে না। ব্যাপার হচ্ছে সিম্বল, ওটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। এগুলো এক এক ধরনের সিস্টেমে আমরা বদ্ধ হয়েছি। যেদিন থেকে মানুষের কগনিটিভ ইভলিউশন হয়েছে, আপনারা লেখাপড়া জানা মানুষ, আপনারা জানেন যেদিন থেকে মানুষের কগনিটিভ ইভলিউশন হয়েছে, অ্যাগ্রিকালচারাল ইভলিউশনেরও অনেক আগে। কগনিটিভ মানে যখন মানুষ বোধগম্য হয়েছে, সোসাইটি ওয়েতে বাঁচা শিখেছে, মানুষ সমাজবদ্ধ জীব হওয়া শিখছে সবে, সেই দিন থেকে মানুষের কাছে সিম্বলের একটা ইম্পর্টেন্স দেখা গেছে। মানুষ কেভের মধ্যে আঁকা স্টার্ট করেছে, নিজের পরিচয় একটা সিম্বলে দেওয়ার, নিজের ছাপ রেখে যাওয়ার একটা সেরেছে। সেই দিন থেকে মানুষ বুঝেছে যে না, আমাদের ট্রিটমেন্ট একটা সিম্বলিজমের মধ্য দিয়ে হয়। এগুলো তো আপনারা জানেন, আপনারাও তো নিজের একটা সিম্বল বানিয়েছেন নিজেদের মুভমেন্টের। তেমন বিবাহ একটা সিম্বল, ওরকম যা ইচ্ছা তাই করলে হয় না। হ্যাঁ বলো। হ্যাঁ, এখানে শ্রী ঠাকুর বিয়ের ব্যাপারে কি বলেছেন সেটা আমরা জানতে পারছি, সেটা প্রচার করার দায়িত্বে যে প্রতিষ্ঠানগুলো আছে। এবার একটু আগে আমরা ধর্মের সঙ্গে প্রতিষ্ঠানের যে সম্পর্ক সেটা নিয়ে যারা সাম্যবাদী তাদের যে বিরোধিতা, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রতিষ্ঠানের তো দোষ আছেই। যদি আমরা এবার নিজেদের দিকটা নিয়ে দেখি, শ্রী ঠাকুরের সঙ্গে অ্যাটাচড বা শ্রী ঠাকুরের নামে যে প্রতিষ্ঠানগুলো চলছে, সেই প্রতিষ্ঠান থেকে তো এত কিছু কোনোদিন ক্ল্যারিফাই করা হয় না, আমরা যেরকম ভাই ক্ল্যারিফাই করছি। সেটা এইটুকুই। হ্যাঁ, প্রতিষ্ঠানের দোষ। এইবার কথাটা হচ্ছে যদি আজকে তুই আর আমি পুরো ব্যাপারটাকে ক্ল্যারিফাই করা শুরু করি, এরকম তুই আমি হতে হতে আরো অনেক লোকজন এসে যাবে, সেখান থেকেও তো একটা প্রতিষ্ঠানের সৃষ্টি হয়ে যেতে পারে। তো প্রতিষ্ঠানকে বাদ দিয়ে তো আমরা থাকতে পারছি না, তখন তো ধর্মের মধ্যে প্রাতিষ্ঠানিকতা চলে এলো। একদম, ওটা প্রাতিষ্ঠানিকতা। তখন কি হবে? প্রাতিষ্ঠানিকতা বাজে না তো। ঠাকুর বলেছেন ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম না রে, মানে সম্প্রদায়টা ধর্ম না, এটা বলেছেন। সম্প্রদায় দরকার নেই বলেননি, কিন্তু একটা মাল্টিপল সম্প্রদায় যখন একজন আরেকজনকে ফুলফিল করে, সেখানে ধর্ম চলে আসে। তুমি ডাক্তার, তুমি ধরো ফুডিং সম্প্রদায়ে আছো যুক্ত, ফুড বিজনেসের সাথে, খাবারের বিজনেসের সাথে আছো। আমি আছি চাষি সম্প্রদায়, চাষবাস করি। একটা সম্প্রদায় তুমি আমাকে খাবার দেবে, কোনোভাবে সাপ্লাই করবে, আমি তোমাকে খাবারের র মেটেরিয়াল দেবো। তো দুজন সম্প্রদায় আলাদা ছিল। আমি চাষি ধর্ম আর তুমি ওই বিয়ে ধর্ম না, কিন্তু ধর্ম একটাই, বাঁচা বাড়া। কিন্তু তুমি আমাকে ফুলফিল করবে, আমি তোমাকে ফুলফিল করব, আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রিন্সিপলস অফ ধর্মা। এই হয়ে গেল তোমার ধর্ম। এককে কেন্দ্র করে যখন আমাদের এটা ঠিক হয়ে গেল যে আমার কাজে আমি ঠিক, মানে আমি তোমারটা করতে পারবো না তা না, আমি তোমার বাড়িতে আসলে তোমাকে একটু হেল্প করে দিলাম রান্নায়, তুমি আমাদের বাগানে একটু চাষে হেল্প করে দিলে, অবশ্যই করা যায়। তুমি আরো ভালো করে চাষটা শিখিয়ে দিলে, ধরো জানতে কোনো এক্সট্রা ট্রিক পূরণ করে গেলে। তো এইভাবে কিন্তু সম্প্রদায়কে ফুলফিল করে চলে। আলাদা পার্টি থাকবে, আলাদা থাকবে, আলাদা কাজ থাকবে, সব আলাদা থাকবে, ঠিক আছে, কিন্তু লাইফ তো লাইফ, সেটার প্রিন্সিপালস এর সাথে তো কম্প্রোমাইজ করা যায় না। আরেকটা কথা, এই যে সম্প্রদায় আর মানে অর্গানাইজেশন, ঠাকুরের অর্গানাইজেশন গুলোর কথা বলছিলে, এর মধ্যেও একটা জিনিস, বারবার নতুন অর্গানাইজেশন তৈরি করে ফেলবো, এটাও একটা বাজে লালসা আছে। আমাদের নতুন করে একটা অর্গানাইজেশন স্টার্ট করব, এখান থেকে টুকরো করে গিয়ে আমার একটা অর্গানাইজেশন হবে, তার মানে আমি তৃপ্ত না। ভালো করে দেখতে হবে, ওটা হচ্ছে লাস্ট মেজার, ওটা একটা লস, ওটা একটা হার। যদি আমায় কোথা থেকে ভেঙে গিয়ে, যে সুভাষচন্দ্র বোসের কথা যদি আমি দেখি, সুভাষচন্দ্র বোসের ওই যে কংগ্রেস ছেড়ে যে ফরওয়ার্ড ব্লক যেটা করছিলেন, ওটা কিন্তু তার মতে একটা হার, একটা ডিফিট। হি কুড নট কনভিন্স দ্য লিডার্স অফ কংগ্রেস, ওটা ওই হার একটা ওটা। তা তেমন আমরা বাজে ভালো পড়ে আসছি, ওটার হার। ঠিক তেমনই আমাদের দরকার এর মধ্যে যেটা ঠিক আছে, ঠাকুরের অর্গানাইজেশন যাকে বলছে, ঠাকুরের নীতিবিধি মেনে যেটা চলছে তার সঙ্গে থাকা টুয়ার্ডস দি এন্ড, টিল দি এন্ড। যদি দেখা যায় সেখানে পারা যায় না, কোনোভাবে হচ্ছে না, তখনই একটা সলিউশন।
এটা এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার, নাহলে ভাঙতে ভাঙতে সে একটা বিচ্ছিরি পরিণত হয়ে যাবে। এটা আমরা ভুল করেছি অনেক জায়গায়। তাই দরকার যারা ঠাকুরের সময়কার মানুষ ছিল তাদের, ঠাকুরের নিজের লোকজনদের দরকার। হ্যাঁ, তারা যদি কেউ দেখে থাকেন, তারা যদি কেউ স্মৃতিবাহী চেতনা নিয়ে এসে থাকেন, তাদের ডাকছি, তারা আসেন, কাজে যুক্ত হন। অনেক মানুষ যুক্ত হচ্ছে। আর টাইম তো 1 মিনিট হয়ে গেল। হ্যাঁ, আমি ভিউয়ার্সদের জিজ্ঞাসা করবো যে আজকের অনুষ্ঠান শুনে তারা শান্তি পাচ্ছেন কিনা আদৌ। আর আমি ওই আলাদিন আর জিনের একটা গল্প বলবো, সেটা একটা ইন্টারপ্রিটেশন ওই গল্পটারই, অন্যরকম একটু ইন্টারপ্রিটেশনটা, ওটা সম্ভবত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। ওই গল্পটাই ছিল হচ্ছে, একদম ছোট করে বলছি, ওই গল্পটাই ছিল হচ্ছে একটা খুব অভিজাত বংশের ছেলে, তাদের অর্থনৈতিক অবস্থা খুব পড়ে যায়। এবারে সেই ছেলেটা অলসও ছিল, পরিস্থিতি যেরকম ছিল, পুরোনো জিনিস আর পুরোনো জিনিসের মধ্যে মনে হয় সম্ভবত বাড়িটা বিক্রি করতে চাইছিল। বাড়িটা বিক্রি করবে, পুরোনো দিন, মন খুব খারাপ, পুরোনো জিনিসের মধ্যে থেকে একটা ওরকম প্রদীপ খুঁজে পায়। তো প্রদীপটা থেকে ওরকম ঘষা লেগে জিন বেরিয়ে পড়ে। জিন বেরিয়ে পড়ে জিন বলে যে তুমি যা বলবে তাই করবো, কিন্তু তার আগে এই যে নিয়ে এলে, এতদিন ঘুমিয়েছিলাম, এত হাজার বছর ধরে ঘুমিয়েছিলাম, খিদে পেয়েছে, খেতে দাও। তো বাড়িতে যা ছিল খেতে দিয়েছে। ওই যে এ কি, এত পেটই ভরলো না। তখন মানে ও আরো, এমনিতেই অবস্থা খুব খারাপ, ও জিনকে খাওয়াতে হচ্ছে, ওর আরো গায়ে লাগছে, তো আরো খাবার সংগ্রহ করে নিয়ে এসছে। ও জিন খেয়ে বলছে, তাও পেট বললো না, ততক্ষণে ও 15-20 জনের খাবার খেয়ে নিয়েছে। এই তোমার পেটই ভরছে না, তুমি আমাদের বাড়ি এসে একটা জিনকে, মানে আমাদের বাড়িতে কেউ একটা এসছে, আমি তাকে পেট ভরে খাওয়াতে পারছি না বলে সে আরো কাগজপত্র খুঁজতে শুরু করলো। কাগজপত্র খোঁজা শুরু করে সে কিছু পুরোনো ব্যবসার কাগজপত্র খুঁজে পেলো। কিছু ওদের পুরনো প্রজা ছিল যেখান থেকে ওরা খাজনা আদায় করতো না, ভুলেই গেছিল ওদের কথা, সে সমস্ত ওদের কাগজপত্র খুঁজে পেলো। তাদের সঙ্গে যোগাযোগ করে সে নৌকা করে গেল, ধার করে নৌকা করে গেল, সেখান থেকে খাজনা আদায় করে নিয়ে এলো, ধানটা নিয়ে এলো, নিয়ে এসে আবার জিনকে খাওয়ালো। তখন জিন মোটামুটি 100 জনের খাবার খেয়েছে। 100 জনের খাবার খেয়েও জিন বলছে যে না, আমি এখনো খিদে মিটলো না। তখন ওর আরো রোগ চেপে গেল। এরকম ভাবে রোগ চেপে চেপে যেটুকু খাজনা ও পেয়েছিল, সেই খাজনা দিয়ে নতুন ব্যবসা শুরু করে, নিয়ে করে আবার পুরোনো জমিদারি টমিদারি সব ফিরে পেয়ে যায়, জিনকে সন্তুষ্ট করতে গিয়ে, জিনকে খাওয়াতে গিয়ে। গল্পটা একটু বড়, একদম ছোট করে ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে যে জিনের খিদে মিটছে না। জিন বলেছে যে যা করতে বলবে তাই করবো, তার আগে ওকে খাওয়াতে হবে। অনেকদিন, অনেক হাজার বছর ধরে যেহেতু ঘুমিয়েছিল, এখনো জেগেছে, ওকে খাওয়াতে হবে। খিদেই মিটছে না, 100-200 জন লোকের খাবার খেয়ে নিচ্ছে, আর সেই খাবারটার জন্য যে অর্থ প্রয়োজন সেটা রোজগার করতে গিয়ে ও পুরোনো জমিদারিটাকে আবার রিভাইভ করতে পারলো, একটা কারণ খুঁজে পেলো। এই হচ্ছে গল্পটা। এবার লাস্টে গিয়ে যখন ওর আবার জমিদারি আগের ফর্মে, রমরমা ব্যাপার, সব অর্থনৈতিক দিক থেকে, মনের দিক থেকে সবকিছু রমরমা ব্যাপার, তখন জিনটা বলছে তোমার এখন আর কি উইশ আমি পূরণ করে দেবো, তুমি তো সব পেয়েই গেছো, আমি চললাম ঘুমোতে। এটা হচ্ছে গল্পটা মোটামুটি এরকম। এটা একটা অন্যরকম ইন্টারপ্রিটেশন। দারুণ দারুণ দারুণ, এই 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 দরকার, এটাই তো স্টোরির, মানে স্টোরির ক্রাইটেরিয়া। আমি একটা কিন্তু সুন্দর, কিন্তু আমরাও আদর্শকে ফুলফিল করতে গিয়ে চলবো, এবং তার বাই প্রোডাক্ট হিসেবে আমাদের জীবনেও উন্নতি হবে। কিন্তু এখানে জিনটা আমার একটু মানে ওইটাকেই মিন করছে, কিন্তু আমার একটু ছোট লেগেছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা তো গল্প, গল্প তো, but অবশ্যই serves the purpose. হ্যাঁ, সার্ভ দ্য পারপাস, সর্বজন গ্রাহ্য হতে হবে। এবার আমরা দেখে নিতে চাই কোনো কমেন্টে কোনো প্রশ্ন এসছে কিনা, কমেন্টে তো বাদেও প্রশ্ন এসছে আসেনি, কিনা। কমেন্টে দেখছি তো ইয়ে এসছে, বাণী এসছে প্রচুর, ভালো ভালো ঠিক বাণী আছে। এসছে। হ্যাঁ, তো বাণীগুলো দেখিয়ে দিয়েছি মাঝে। একটা ছোট্ট হ্যাঁ ঠাকুরের অংশ পাঠ করে আমি তাহলে আজকে এটাই করে দিই নাকি? হ্যাঁ, আজকে অনুষ্ঠান আমরা সময়ের বেশিই নিয়েছি। সবাই হ্যাঁ, কেমন লাগলো পাঠ কমেন্ট করে জানাবেন। এই বাণীটা করেই আমরা বাণীটা পাঠ করে পড়ি আমরা সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটা শেষ করে দেবো। যদি আপনারা চান অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করি, সেগুলো আমাদেরকে কমেন্ট করে বা মেসেজ পাঠিয়ে জানাতে পারেন, যেরকম আপনারা প্রচুর মেসেজ পাঠাতে থাকুন। আর কি বিষয় নিয়ে আলোচনা করবো যদি জানাতে চান কিছু, সেরকম কিছু সেটাও জানাতে পারেন। কন্টিনিউ করুন। ঠিক। এখানে আপনার এখানে একটা ঠাকুরের আলোচনা পেলাম, ওটা আমি একটু চালাতে চাই। আর আপনাদের একটা কথা বলে আরেকবার মনে করিয়ে দিতে চাই, ঠাকুরের একনিষ্ঠার কথা আমরা বলি, কিন্তু ঠাকুর কিন্তু বারবার বলেছেন সক্রিয় একনিষ্ঠা, এটা যেন মাথায় থাকে। সক্রিয় একনিষ্ঠায়, শুধু একনিষ্ঠা না, সেটা সক্রিয় হতে হবে, প্র্যাকটিসে সক্রিয় হতে হবে।
ঠাকুরের এইটা আমি পেলাম, এটা পড়ে শোনাই। এটা বোধহয় 12th খণ্ডতে আছে। তা 12th কি দেখি, একটু দেখতে হবে, আমাকে মনে নেই, দেখতে হবে একটু। হ্যাঁ, যদি প্রয়োজন হয় আমি বলে দেবো, পরে আমরা কমেন্ট করে দেবো। তা ঠাকুরকে প্রশ্ন করছেন যে বিষণ্ণ বদনে, নোয়াখালীর অতুলদা বিষণ্ণ বদনে নিজের অশান্তির কথা নিবেদন করে কাতরভাবে বললেন, দয়াল, মনে শান্তি পাবো কি করে? শ্রী ঠাকুর সহানুভূতির সঙ্গে বললেন, শান্তি আছে পরম পিতাকে প্রত্যাশা রহিত হয়ে ভালোবাসায়। ভগবানে বা ইষ্টে যতখানি যুক্ত হই, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন যতখানি হই, বাস্তব কর্মের ভিতর দিয়ে, এই যে সক্রিয় কিন্তু, হ্যাঁ, বাস্তব কর্মের ভিতর দিয়ে ততখানি শান্তির পথ খুলে যায়। গীতায় আছে, নাস্তি বুদ্ধি যুক্তস্য নচা যুক্তস্য ভাবনা, নচা ভাবয়ত শান্তির শান্তস্য কুতঃ সুখম। ইষ্টের সঙ্গে সক্রিয় যোগটা যখন কিছুতেই ভাঙে না, তখন লাখ ঝঞ্ঝার মধ্যেও শান্তি অটুট থাকে। নিজের কোনো কামনা পূরণের জন্য ইষ্টকে ধরতে নেই, ইষ্টের চাহিদা পূরণের জন্য নিজেকে লাগাতে হয়। অতুলদা প্রশ্ন করলেন, সংসারের কাজের মধ্যে তা পারা যায় কিভাবে? শ্রী ঠাকুর বললেন, দুটো পথ আছে। একটা হচ্ছে প্রবৃত্তির কাছে বিইংকে স্যাক্রিফাইস করা, মানে প্রবৃত্তির কাছে সত্তাকে স্যাক্রিফাইস করো। আরেক রকম হচ্ছে সত্তাকে ইষ্টের কাছে সারেন্ডার করে তারই তৃপ্তির জন্য চলা। এটা কঠিন কিছু নয়, মা বাপ ছেলেপিলের জন্য যেমন করি তেমনি ভাবে তার জন্য ভাবা বলা করা শুরু করে দিতে হয়। আমি সকলের কাছে অনুরোধ করি এবং প্রার্থনা করি আমাদের সকলের জন্য, যে আমরা যেন শুরু করে দিই যেটা ঠাকুর শুরু করতে বলছে। এটা শুরু করতে হবে, শুরু করার যে অর্গানাইজড অ্যাপ্রোচ সেটা আমরা করছি। চর্যাশ্রম বিবেক বিতান থেকে আমরা তার একটা অনলাইন যে উইং যে কাজ করছি, যে অর্গানাইজেশন এগুলো ইউজ টু সার্ভ দ্যাট পারপাস। এই যে স্ট্রিম ইয়ার্ড, যে ফেসবুক দিয়ে আমরা এই করছি, ফেসবুক কি আমার ভাই না দাদা না বন্ধু? না, ফেসবুক আমার বন্ধু। আলোচনা প্রথম খণ্ডে বলছে একজন দাদা বলে দিল, ধন্যবাদ। হ্যাঁ, তো আমি বললাম ফেসবুক আমার বন্ধু, এটা আলোচনা প্রথম খণ্ডে। না 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 না, এই যেটা পাঠ করলাম, এই ছেলেপুলে কত পড়াশোনা করছে দেখেছো তো? তো হ্যাঁ, আমাদেরই কি ভাইরা সব, এরা সব ঠাকুরের কর্মী, আমাদের একসাথে বাচ্চা বাচ্চা ছেলেরা কাজ করে, বেদব্রত, সুমন, এরা পড়াশোনা করছে কত। তা এর মধ্যে থেকে এটা ওই আলোচনার প্রসঙ্গ প্রথম থেকে পাঠ করা হলো। তা ব্যাপার হচ্ছে এই সক্রিয় পথ, সক্রিয় মুভমেন্টে আপনারা যোগদান করুন। আমরা যেটা করছি, ফেসবুক আমার বন্ধু না, ফেসবুক বন্ধু কারণ আমাকে এটা করতে হেল্প করছে, ততটা বন্ধু। তেমনই অর্গানাইজেশনও আমাদের ততটা কাজে, যতটা ইষ্ট প্রচার করতে সাহায্য করছে। তাই জন্য অর্গানাইজেশনের দরকার। বুদ্ধর কথা হচ্ছিল, বুদ্ধ বলেছিলেন বুদ্ধাং শরণাং গচ্ছামি, তারপরে ধর্মাং শরণাং গচ্ছামি, সংঘাং শরণাং গচ্ছামি। ওই সংঘ তখন ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা যাই হোক, বুদ্ধ আছেন, আমাদের পুরুষোত্তম আছেন, আদর্শ আছেন, তাকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের কাজে যোগদান করুন। বহু বহু মানুষের প্রয়োজন আছে। আমাদের অনেক সাইন্টিফিক রিসার্চের কাজ চলছে, আপনারা দেখতে পারেন। এখানে প্রচুর প্ল্যানিং ফ্যানিং ইত্যাদি কাজও হচ্ছে। অনেক রকম লোক দরকার, সাইন্টিস্ট দরকার, ডাক্তার দরকার, লেখক দরকার, টেকনিশিয়ান দরকার, সব রকম মানুষ দরকার। যে সম্প্রদায়, যে দলের হোক, যেই আপনার গুরু হন, যেই আপনার লিডার হন, আপনার যেই পলিটিক্যালি হোক, ঠাকুর যে নলেজটা এনেছেন, যে জিনিসটার এমবডি করেন ঠাকুর, যে মিশনটা, সেই মিশনটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য হিতকারক, প্রত্যেকের। সেটা আপনি তার নাম নিয়ে হোক, তার নাম না নিয়ে হোক, সেটা আমাদের সবার দরকার। একবার দেখতে পারলেন না, ঘুম বসে থাকতে পারবেন না। একবার যদি বোঝা যায় ঠাকুর কি বলছেন একটু, তাহলে বসে থাকতে পারবে না, পিছনে আগুন লাগার মতো, হনুমানের মতো হয়ে যাবে। হ্যাঁ, এই সকলের কাছে প্রার্থনা করি এবং নিবেদন করি, এই কাজে মঙ্গল যজ্ঞে আপনারা যোগদান করুন। ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতই হোক দলিত দুর্গতি। বন্দে পুরুষোত্তম। চালিয়ে দি। শেষ কর।
আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।